ওকে, তো আবারও গুড ইভিনিং সবাইকে। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আমাদের আজকে চতুর্থ মান্থের থার্ড ক্লাস, হ্যাঁ, ফোর্থ মান্থের থার্ড ক্লাস। আর এদিকে তোমাদের একটা পড়া দেওয়া ছিল, সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। 7 সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া ছিল চ্যাপ্টার 6-এর। সবার কি এই অংশটা পড়া হয়েছে? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এদিকে আজ ওইখানে একটু কথা বলি, সেটা হলো আসলে বর্তমানে খুবই একটা জটিল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়। কারণ হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের যে কিছু তথ্য আছে, তাই না, আমাদের বর্তমান যে একটা চেঞ্জ এসেছে বাংলাদেশের, এর প্রেক্ষাপটে কিছুটা হয়তো পরিবর্তন হওয়ার মধ্যে আর কি। তো সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে তোমরা পড়তে থাকো। আর এই যে সামনে যে তোমাদের আগের যে ফার্স্ট ইয়ার, এদের পরীক্ষাটা আসলে এখনও রুটিন দিচ্ছে না, একটু থেমে আছে কেমন জানি। হ্যাঁ, থেমে থাকার কারণটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের তথ্য বা বিষয়গুলো আছে আমাদের সাবজেক্ট রিলেটেড, এইগুলোকে কিভাবে কি করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়াটা খুব জটিল। হুম, এই জন্য এখন কিভাবে পরীক্ষা হবে, প্রশ্নের কি অবস্থা হবে, হ্যাঁ, যেগুলো আগের কিছু বিষয় ছিল যেগুলোকে চেঞ্জ করতে হবে কিনা, এই নিয়ে মানে একটা জটিল অবস্থা, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো পড়তে গিয়ে তোমরা মোটামুটি পড়তে থাকো, কারণ এটা এখনও বোঝা যাচ্ছে না কী সিদ্ধান্ত হয় না হয়। তোমাদের সময়ে হয়তো একটা পরিবর্তন হবে, এবারের কী অবস্থা হবে সেটা বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে যেহেতু 7 সেপ্টেম্বর পর্যন্ত ডেটটা দেওয়া ছিল, এর আগে আমরা প্রথমে, আচ্ছা একটু মিউট রাখো, কেউ মনে আনমিউট করেছো, হ্যাঁ, রেদওয়ান ইসলাম একটু আনমিউট করো, এই মিউট রাখো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমি তাহলে এখন দেখো, আমাদের কিন্তু অলরেডি 6 চ্যাপ্টার পর্যন্ত পড়া হয়ে গেল। এখানে টোটাল চ্যাপ্টার আছে 10টি, তাই না? টোটাল চ্যাপ্টার আছে 10টি। তো সবাই কি আমরা এই 6টা চ্যাপ্টারই কি পড়েছি না কি অবস্থা বলো তো? স্যার এইটা কোন বইয়ের? এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এই যেখানে, পড়ো তো তুমি কোন বইয়ের এটা। হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ওই স্বাধীনতার অভ্যুদয় ওইটা। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বইটা। তো স্যার আমি, এটা আমরা কি করি? হ্যাঁ বলো। হুম, স্যার এটার মানে আমরা আগো এটা পড়ানো হয় না, ক্লাসও করানো হয় না। ক্লাসের অপেক্ষায় করলে তো আর হবে না, এই জন্য তো আমি পড়াগুলো তোমাদের দিয়ে দিই। এখন তোমরা হচ্ছ, আর স্যার আমাদের ইন কোর্সের তারিখ দিয়ে দিয়েছে, ফার্স্ট ইন কোর্স 17 তারিখ। হ্যাঁ, ইন কোর্স হবে, কত কিছু হবে, কত পরীক্ষায় হয়ে যাবে, তাই না? বিভিন্ন কলেজে বিভিন্ন সময় ইন কোর্স হবে, এটা হবে সেটা হবে, পড়াশোনা কি হয়েছে কিছু বলো? স্যার স্যার আপনি যেগুলো পড়িয়েছেন সেগুলোর বাহিরে সব আছে ইন কোর্সে। হুম, হুম। তাহলে এখন কার কোন কলেজে কি থাকবে সেটা দেখতে গেলে তো আমার হবে না, আমি কারো ইনকোর্স নিয়েও ভাবি না। আমি আমার মতো করে ফাইনাল পর্যন্ত ধারাবাহিকভাবে পড়িয়ে যাই, ঠিক আছে? তোমরা ইনকোর্স হবে, যে ইনকোর্স দিবা, টেস্ট দিবা, কত কিছু দিবা, কত পরীক্ষা হবে, কলেজে ক্লাস না করাইও পরীক্ষা হবে, সেগুলো ভাবতে গেলে তার আমার চলবে না, চলবে বলো? কিন্তু আমি ধারাবাহিকভাবে দিয়ে যাবো পড়াটা, তোমাদেরকে নিজ দায়িত্বে করে নিতে হবে, বিশেষ করে এই বাংলা দুটা যে সাবজেক্ট আছে এই দুটা, কারণ এই দুটো তো আমি পড়াতে পারছি না। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এটাই অনেক, হ্যাঁ। এখন তোমাদের নিজ দায়িত্বে একটু পড়ে নিতে হবে। আর কলেজে স্যার ক্লাস হচ্ছে কি হচ্ছে না এগুলো ভেবে কোনো লাভ নাই, ওগুলো বলেও কোনো লাভ নাই, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক স্যার আছে। আমি এই আমি, মান্থে হ্যাঁ এই বলো। মান্থে নতুন ভর্তি হয়েছি, তো আমি শুধু এই চ্যাপ্টারটাই করছি, আগের গুলা করিনি। আচ্ছা, সমস্যা নেই, তুমি যেহেতু নতুন হয়েছো তাতে কোনো ব্যাপার না। আমি যে যারা নতুন হয়েছে তাদের জন্য তারা আমি অত চাপাচাপি করছি না। এখন আমি 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত পুরোটার উপরে একটা রিভিশন দেওয়ার জন্য একটা সময় দিব আমি। তারপরে 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত আমি একটা টেস্ট নেব, ঠিক আছে? কারণ অলরেডি প্রথমে 3 চ্যাপ্টার ছিল, পরবর্তী 3 চ্যাপ্টার আবার নতুন করে পড়ানো হয়েছে। এখন পুরো 6 চ্যাপ্টারের একটা রিভিশন তোমাদের থাকবে, হ্যাঁ। তো আমি এটা বলি যে হ্যাঁ, যে কোশ্চেনগুলো আমি আর কি দিয়েছি, চ্যাপ্টার্স 1 to 6 এগুলো তোমাকে পড়তে হবে। এটা একটা রিভিশন, আমি এখানে রিভাইজ লিখে দিই, হ্যাঁ। এবং এটার জন্য আমি আরও 7 দিন মতো সময় দিব, 17 তারিখ। আচ্ছা, সমস্যা নেই, পরবর্তী আমি
20 তারিখে আমি 20শে সেপ্টেম্বর, প্রচুর সময় দিচ্ছি আমি, 20শে সেপ্টেম্বর কিন্তু একটা টেস্ট নিব, মনে থাকবে এর উপর। অতএব এটাকে আবার একটু রিভিশন করে নাও, তারপরে আমরা সাবজেক্ট চেঞ্জ করে আবার অন্যটায় চলে যাব। আচ্ছা, আর এদিকে অফ স্টাডিজের দেওয়া আছে 10শে সেপ্টেম্বর পর্যন্ত ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো, তাই না? ব্রিফ জি এবং স্যার। শর্ট, এগুলো একটু পড়ে নিও। পড়া থাকবে, এভাবে করে ধারাবাহিকভাবে পড়া থাকবে, আস্তে আস্তে পড়ার চাপ বাড়তে থাকবে, কারণ আমাদের পড়ার আস্তে আস্তে বেড়ে যাবে। যেহেতু আমরা 4র্থ মাসে প্রবেশ করেছি, এরপর থেকে আমি ব্রড কোশ্চেনগুলো দেওয়া শুরু করব, তখন তো আরও পড়ার চাপটা পড়বে। ওকে, তো আমাদের মূল যে আলোচনা ছিল, আমাদের চলছিল হচ্ছে ভয়েস চেঞ্জ, এটা নিয়ে। তো আমি মোটামুটি ভয়েস চেঞ্জের আলোচনা গত ক্লাস পর্যন্ত শেষ করেছি। তো এখন তোমাদের কতটুকু হয়েছে সেটা আমি জানি না। তো কি সবাই শিটটা কি রিভাইজ করেছো? আমি পুরো শিটটাকে একবার রিভাইজ করতে বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যে একবার রিভিশন দিয়ে ফেলবে শিটটা। জি স্যার কোর্স। জি স্যার কোর্স। জি স্যার। পর যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আগে বলো, যদি প্রবলেম না থাকে তো আগামী দিন ক্লাস টাইমে আমি ভয়েসের উপরে প্রথম 15 মিনিট একটা টেস্ট নিব, ঠিক আছে? তো প্রথম 15 মিনিট ভয়েসের উপরে একটা টেস্ট নিব আগামী ক্লাসে। আর এখন আমরা ডিগ্রিটা আলোচনা শুরু করব। যদি থাকে 1 মিনিট 2 মিনিট আমরা আলোচনা করতে পারি। যদি থাকে একটু বলো, হাত তুলো সবাই যার যার প্রবলেম আছে। আর যেগুলো আর ভয়েস প্র্যাকটিস করার জন্য কোনো বই আছে কি? মানে এগুলো প্র্যাকটিস করলে খুব ভালো হতো। বুঝলাম না। স্যার ভয়েস চেঞ্জ, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো প্র্যাকটিস করার জন্য কোনো বই আছে কি? তোমার এমনি বইয়ে নাই ঠিক মতো, আবার তুমি ওটা খুঁজতে যাচ্ছ? তোমার এখানে যেগুলো আমি দিয়েছি যথেষ্ট এক্সারসাইজ দিয়েছি, এগুলো আগে প্র্যাকটিস করে শেষ করো। এই শিটে অনেক প্র্যাকটিস আছে কি না? সবগুলো কি শেষ করেছো? জি স্যার আছে সবগুলো। এখানে প্রচুর প্র্যাকটিস আছে, তোমার আর আলাদা বই খুঁজতে হবে না, বুঝতে পারছো? তুমি এগুলো শেষ করো, এগুলো শেষ করে বুঝে গেলে এখন তুমি হাজারো ভয়েস চেঞ্জ করতে পারবা। অতএব আগে বুঝে নাও, এখানে বোঝার জন্য যথেষ্ট এক্সারসাইজ দেওয়া আছে। অতএব এগুলোকে বোঝো, দেখো তোমার আর আলাদা কোনো বই খুঁজতে হবে না। তারপরে তো আমরা মডেল টেস্টে যেগুলো আছে সেগুলো তো করবোই। স্যার গণপূর্ত ভবনে আপনার কেউ চাকরি করে? আমার ছোট পরিচিত? ভাই চাকরি করে, আমার ছোট ভাই। হ্যাঁ রোহিত মন্ডল? হ্যাঁ, রোহিত মণ্ডল। আরে আল্লাহ, আপনি যে স্যারের বড় ভাই এটা আমি জানতাম না। তুমি তাকে কিভাবে চিনলে? স্যার আমি তো গণপূর্ত ভবনে চাকরি করি। চাকরি করো? আসলে। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ভালো তো, যাক। আমি অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভাবতেছিলাম, কিন্তু হঠাৎ আজকে আমাদের এক অফিসারের সাথে কথা, তখন উনি বলল যে এটা তো আমাদের রোহিত মন্ডলেরই বড় ভাই। আমি একটু অবাক হইলাম, তখন ভাবলাম যে স্যারকে তাহলে জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যদি কারোর প্রবলেম না থাকে তো আমরা আমাদের অন্য আলোচনায় চলে যাই, ঠিক আছে? স্যার টেস্ট নেওয়ার সময় কি ক্যামেরা অন থাকে? না, ক্যামেরা অন রাখা হয় না, আমি কোনো ক্যামেরায় অন রাখি না। এখন সেটা আমি প্রশ্নটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব পরীক্ষা ঠিক 7টার সময়, তারপরে আমি ক্লাসটা শুরু করবো 7টা 15 থেকে। হ্যাঁ, এইভাবে। এখানে ক্যামেরা এটা হচ্ছে তোমাদের আসলে অনলাইনে কিছুটা বিশ্বস্ততার ব্যাপার কাজ করে। এখন যদি তুমি বিশ্বস্তভাবে পরীক্ষাটা দিতে পারো, যে ভুল হোক সঠিক হোক আমি যেটা জানি সেটাই দিব, তাহলে তোমার জন্য কাজে লাগবে। তাছাড়া আমি আর অত ধরে বেঁধে আর কিছু করতে পারি না, ঠিক আছে তো, বা করার চেষ্টাও করি না। আমি লয়াল না হলে আমারই ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন তোমাদের ব্যাপার। অত ক্যামেরা ধরে সবাইকে চেক করে থাকা এটা খুব কঠিন ব্যাপার। ফাঁকি যে দিবে সে এমনিতেও দিবে। হ্যাঁ, অতএব এখানে কিছু, কারণ এই যে দেখো 70-80 জন ক্লাসে আছে, এখন 34-32 জন আছো, আগামী 20 মিনিটের মধ্যে এটা কমতে কমতে মোটামুটি 20 জনে নেমে আসবে। হ্যাঁ, তো কিছু করার নেই আমার। তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছো, সেই টাকার বিশ্বস্ততা যদি তোমরা নিজেরা না রাখো, আমি আর কি করতে পারি? আমি তো পড়ানোর মধ্যে থাকবো। আমি যদি এখন তোমার পুলিশের দায়িত্ব পালন করি পড়ানো বাদ দিয়ে, তাহলে পড়ানোটা কেমন করে হবে বলো? তোমরা কি ছোটো মানুষ আছো যে এখনো চকলেট খাবা লুকায় লুকায় ক্লাসে? সেটা নেই নিশ্চয়ই। তোমরা অনেক বড় হয়েছো এবং বুঝতে শিখে গেছো, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, মানে তোমাদের অনেক ম্যাচুরিটি হয়ে গেছে। অতএব এই অবস্থাতেও যদি ইম্যাচুয়ার চিন্তাভাবনা করো, তাহলে আসলে এখানে আর কিছু বলার নেই, সেটা তুমি তোমার লাইফের ব্যাপারের সাথে রিলেটেড। ওকে, তাহলে আশা করি কারোর সমস্যা নেই, আমরা বরং কথা বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আজ থেকে আমরা আলোচনা শুরু করছি হচ্ছে ডিগ্রি। আশা করি এই বিষয়টা খুবই সহজ। ডিগ্রিটা তোমরা অনেকেই এর মধ্যে করেছো, আশা করি কঠিন কিছু না। তারপরও বেসিক ব্যাপারটার জায়গাতে আমাদের ঘাটতি আছে। হ্যাঁ,
ডিগ্রির বেসিক একটা জায়গা আছে, যে জায়গাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমরা একটু পূরণ করে নিই। কারণ আমাদের অনার্সের এই যে ক্লাসগুলো, এগুলো ক্লাস হচ্ছে তোমার ঘাটতিগুলোকে পূরণ করে নিয়ে আবার নতুন করে জিনিসটাকে সাজিয়ে নেওয়া। আচ্ছা, এই ডিগ্রিটা বলতে আসলে কি বুঝি বলো তো? ডিগ্রি মানে কি? ডিগ্রি মানেটা কি? অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। হ্যাঁ, ডিগ্রি বলতে Comparison of আমরা আসলে কি adjective. বুঝি? ডিগ্রি তো আমরা মিললে তাপমাত্রাকে নির্দেশ করতে ব্যবহার করি না, এত ডিগ্রি সেলসিয়াস মানে একটা লেভেল। দেখো বলছে দ্য অ্যামাউন্ট, তাই তো, লেভেল অর এক্সটেন্ট টু হুইচ সামথিং হ্যাপেন্স অর ইজ প্রেজেন্ট, মানে কোনো কিছু কোন লেভেল পর্যন্ত ঘটে বা কোনো কিছু কোন লেভেল পর্যন্ত উপস্থিত সেটাকে। যেমন এখন আমি বলতেছি আমার রুমের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, তার মানে এখন তাপমাত্রার লেভেলটা হচ্ছে কত? 27, তাই না? তাহলে এইরকম একটা মাপ বলতে মেনলি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে তাপমাত্রা, ফিজিক্সের ব্যাপার। তারপরে আমরা ডিগ্রি দিয়ে আবার আমরা একাডেমিকটাকেও মাপি না, যে তুমি কিসের উপর ডিগ্রি করতেছো, অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পাস কোর্স ডিগ্রি, হ্যাঁ, এরকম প্রচুর ডিগ্রি আছে, সেটাও আমার শিক্ষাগত লেভেলটাকে কিন্তু মাপাচ্ছে। তো গ্রামারে আমরা যে ডিগ্রিটা পাই, এটা মেনলি কার লেভেলকে নির্দেশ করে বলো তো? অ্যাডজেক্টিভের। না, এটা মেনলি নির্দেশ করে তার কোয়ালিটির, অ্যাজেক্টিভের ডিগ্রি বা অ্যাডভার্বের ডিগ্রিকে নির্দেশ করে। কারণ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্সেন্ট স্পেস কয়টা বলো তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্সেন্ট স্পেস কয়টা? হ্যাঁ, তার ভিতরে মডিফাইং ওয়ার্ড হলো 2টা। মডিফাইং ওয়ার্ডস, হ্যাঁ, মডিফাইং ওয়ার্ডস হচ্ছে 2টা। সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, তাই তো, যে প্রধানত কাকে মডিফাই করে বলো তো? নাউন অথবা প্রোনাউন, তাই তো। আর একটা হলো কি? অ্যাডভার্ব। সে কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউন বাকি সবকিছু। হ্যাঁ, সে মডিফাই করে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তাই তো। বা নাউন প্রোনাউন বাদে বাকি পার্সেন্ট স্পেসগুলোকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এরা হচ্ছে কি মডিফায়ার, মানে কোনো কিছু তীব্রতা। আমরা আবার এই যে অ্যাডভার্ব বলছি না যেগুলোকে, এদেরকে মডিফাই করার জন্য আমরা আরেক ধরনের ওয়ার্ড পাই, সেটা হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি? যে ইন্টেন্সিটিকে নির্দেশ করে, ইন্টেন্সিটিকে নির্দেশ করে। কিসের ইন্টেন্সিটি? এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ইন্টেন্সিটি। কিভাবে? মনে করো আমি যদি বলি যে একটা বললাম হচ্ছে গুড, সরি, আমি মনে করো লিখলাম হচ্ছে এ গুড বয়, তাই তো। এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? গুড। গুড। তাহলে আমি যখন বলতেছি আ গুড বয়, সে কেমন গুড, কতটুকু গুড, তা কি আমরা বুঝতেছি না? সিম্পলি গুড বলতেছি না, তো জাস্ট আমরা Simply good যখন আমি বলতেছি আ ভেরি গুড, অথবা বলতেছি আ ভেরি গুড বয়, অথবা যদি বলি আ লেস গুড বয়, তাহলে ভেরি এবং লেস দিয়ে গুডের কি অবস্থা হলো? ইন্টেন্সিটি কম বা বেশি হয়ে গেল না? জি স্যার। শুধু বলছি আ গুড বয়, জাস্ট সিম্পলি গুড বয়, কিন্তু যখন বলছি আ ভেরি গুড বয়, মানে গুডটাকে আমি কি করলাম? ভেরি দিয়ে আরো বেশি মডিফাই করে ফেললাম, একটু বাড়িয়ে দিলাম। আবার বলছি আ লেস গুড বয়, মানে আমি গুডটাকে কমিয়ে দিলাম। এইভাবে মডিফাইং ওয়ার্ডগুলো কোনো অ্যাডজেক্টিভের ডিগ্রি নির্দেশ করে। ডিগ্রিটাকে হয় বাড়িয়ে দেয়, না হয় ডিগ্রিটাকে কমিয়ে দেয়। হ্যাঁ, তাহলে লেস গুড বয়, অথবা যদি আমি বলি মোর গুড বয়, মোর গুড, হ্যাঁ, সরি। তাহলে এইভাবে কি করছি আমরা? অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি। তো ডিগ্রির কাজ হলো ঠিক অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের এই ইন্টেন্সিফায়ারের কাজ করা, যে আমি তাকে কতটুকু কম বা বেশি নির্দেশ করব, তাই না? এইটা। তাহলে এগুলো সংজ্ঞা নিয়ে তো আমাদের কাজ না, সংজ্ঞা তো তোমরা জানোই। আমি একটু শীটটা ওপেন করি আগে। দেখো এই জায়গায়
আমরা একটু খেয়াল করি যে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রিকে যে অর্থে ব্যবহার করি, যে সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যকার তুলনা প্রকাশে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটা আমরা ব্যবহার করি, যেটাকে আমরা সংক্ষেপে ডিগ্রি নামে চিনি। যেমন এই 3টা উদাহরণকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিভাবে আমরা বিষয়গুলোকে প্রকাশ করছি একটু খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে যে হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তাহলে হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তাহলে সে তার বাবার মতো স্মার্ট নয়। তাহলে কি আমরা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করে আমি যে অ্যাডজেক্টিভ যে স্মার্ট এটার কম বেশি বোঝালাম না? এখানে কে বেশি স্মার্ট আর কে কম? বাবা। হ্যাঁ, বাবা হচ্ছে স্মার্ট বেশি আর ছেলে হচ্ছে কি স্মার্ট কম। কম। তার বলছে নো আদার কান্ট্রি ইজ অ্যাজ লার্জ অ্যাজ রাশিয়া, তাহলে এখানে রাশিয়াকে আমি অন্য দেশের সাথে তুলনা করে কিভাবে দেখালাম ইন্টেন্সিটি লার্জনেসটা কি বাড়িয়ে দিলাম না কমিয়ে দিলাম? বাড়িয়ে দিলাম, যে রাশিয়া হচ্ছে কি সবচেয়ে লার্জ। আর বলছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইটার্স অফ আওয়ার কান্ট্রি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইটার, তাহলে অন্যান্য রাইটারের সাথে তুলনায় সে কেমন রাইটার? বেস্ট রাইটার। বেস্ট রাইটার। তাই তো? তার মানে আমরা এখানে কি করছি যে কোনো একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভলি দেখাচ্ছি যে অন্যের থেকে কম নাকি বেশি। হ্যাঁ, কখনো আমরা দুজন ব্যক্তির সাথে তুলনা করছি, কখনো আমরা সকলের সাথে তুলনা করছি, আবার কখনো আমরা অনেকের মধ্যে হিসাবে নির্দেশ করছি। তো এইভাবে আমরা দেখো প্রত্যেকটা জায়গাতে কিসের কাজ করেছি? আমাদের কাজ হয়েছে অ্যাডজেক্টিভগুলোকে নিয়ে। তো অ্যাডজেক্টিভের কম্প্যারিজন যেটা সেটাই, বা অ্যাডভার্বের কম্প্যারিজন যেটা, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি। এখন আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 ধরনের ডিগ্রি আছে, সেগুলো তোমাদের জানা আছে, জাস্ট এই শখের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রিতে আমরা আসলে কি মৌলিক যে বিষয়টাকে হিসাব করি সেটা একটু খেয়াল করো, না বুঝলে বলবা এই জায়গাতে। প্রথমে বলা হচ্ছে ব্যবহারের ক্ষেত্র, আমরা এই ডিগ্রিগুলোকে কখন ব্যবহার করি, মেইনলি কখন ব্যবহার করে থাকি। বলছে সাধারণত তুলনাকৃত ব্যক্তি বা বস্তুর মধ্যকার সমতা বা অসমতা প্রকাশ করা। জাস্ট এখানে আমরা 2টা শব্দ খেয়াল করব, হয় সে সমান আর না হয় সমান না। এইটা হয় সে সমান অথবা সমান না। এখন যদি আমি বলতাম হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তাহলে কি এখানে সমান বোঝালাম নাকি অসমান বোঝালাম? সমান। সমতা। সমতা। আর যদি বলি হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তখন কি কি দাঁড়াচ্ছে? অসমতা। সমান না, দুজন সমান, কিন্তু কতটুকু কম বেশি সেটা কিন্তু আমরা এই জায়গায় বসাচ্ছি না, আমরা শুধু বসাচ্ছি একজনের সাথে সে সমান অথবা সমান না, তাই না? কিন্তু অন্যের সাথে মিল রেখে সে কতখানি কম বেশি এটা কিন্তু কম্পেয়ার করার উদ্দেশ্য কিন্তু এখানে নয়। এখানে জাস্ট আমরা সমতা বা অসমতা এই শব্দটুকু পাবো। এবং বাংলাতে আমরা এই ধরনের মিনিং নিয়ে আসি মেনলি, মতো অথবা মতো না, এই ধরনের মিনিং নিয়ে আসি, সে তার মতো অথবা সে তার মতো না। অথবা ইংরেজিতে আমরা যে সংকেতটা পাই সেটা হলো কি অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, এই 2টা সংকেত কিন্তু আমরা মেনলি এখানে পাই। তাহলে বাংলা এবং ইংরেজি সংকেত, মানে বাংলাতে আমরা বলছি কি, বাংলা যখন আমরা পড়তে যাব তখন এই বাংলা আসবে যে সে আমার মতো, সে তার বাবার মতো, বা সে তার বাবার মতো না, তাই তো? আমি ওর মতো, সে আমার মতো না, এরকম একটা বিষয় কিন্তু সবসময় কাজ করবে। মানে আমি যখন বুঝবো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি মানে এই বিষয়টা। এবার হচ্ছে তুলনামূলক, যদি আমরা বলি কম্পারেটিভ ডিগ্রিতে, সেখানে কি হচ্ছে তুলনাকৃত ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনামূলক অবস্থা নির্দেশ করে। এখানে জাস্ট তুলনামূলক অবস্থা, সে আমার থেকে চেয়ে, হতে থেকে চেয়ে। দেখো এইখানে যখন সব চেয়ে না, মানে সর্বোচ্চ না হয়ে মিডিয়াম একটা পর্যায়ে, জাস্ট আমি তার থেকে কম বা বেশি কিনা এটা নির্দেশ করব। এখানে আমার উদ্দেশ্য না জানানো যে আমার থেকে সবচেয়ে বেশি অথবা সবচেয়ে কম, এটা এখানে জানানোর আমার উদ্দেশ্য না, জাস্ট একটা তুলনাতে নিয়ে আসা। হ্যাঁ, এই জন্য হতে থেকে চেয়ে এই শব্দ পেয়ে থাকি আমরা বাংলায়, আর ইংরেজিতে পাই কি দেন, এই কনজাংশনটা। আর সুপারলেটিভ ডিগ্রিতে হয় কি তুলনাকৃত ব্যক্তি বা বস্তুর সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থা নির্দেশ করে। দেখো একটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন, এখানে সে কখনোই মিডিয়াম পর্যায়ে থাকবে না। এই তুলনাটা যে অ্যাডজেক্টিভটা দিয়ে আমি তুলনা করব, সে হয় ওই ব্যক্তি বা বস্তুকে একদম নিচে নামিয়ে ফেলবে, আর না হয় সবার উপরে তুলে দিবে, কখনোই মিডিয়াম পর্যায়ে থাকবে না। যেটা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা মোটামুটি একটা অবস্থানে নিয়ে আসি, জাস্ট কোনো একজনের তুলনায় আমরা তাকে কম বা বেশি দেখিয়ে থাকি, কিন্তু সবার থেকে তুলনা করে
সর্বোচ্চ অবস্থা নির্দেশ করা বা সর্বোচ্চ নিম্ন অবস্থা নির্দেশ করা, এটা কিন্তু আমরা কখনো এখানে করি না। তাহলে এখানে বাংলা সংকেতে আমরা পেয়ে থাকি, দেখো এখানে হতে থেকে চেয়েছিল, আর এখানে হচ্ছে কি সব থেকে, সবচেয়ে বা অন্যতম বা শ্রেষ্ঠ বা নিকৃষ্ট, এই জাতীয় শব্দগুলো আমরা পাই যেখানে বোঝানো হয় সে সবার থেকে কম অথবা সবার থেকে বেশি। এবং এই সেন্টেন্সটা হয় সবসময় সিম্পল সেন্টেন্স। সুপারলেটিভ ডিগ্রি কিন্তু সবসময় সিম্পল সেন্টেন্স, কিন্তু পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি কিন্তু সবসময় কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, বললাম কি পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি সবসময় কি জাতীয় সেন্টেন্স হবে? কমপ্লেক্স। কারণ এখানে দুটো ক্লজ থাকে, কারণ এদের কনজাংশন আছে। কনজাংশন কি? এই যে লাস্টের অ্যাজ হচ্ছে কিন্তু কনজাংশন এখানে, আর এই দ্যান হচ্ছে কিন্তু এখানে কনজাংশন। অতএব দ্যানের আগের অংশটা হচ্ছে একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দ্যানের পরেরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক একইভাবে অ্যাজ এর প্রথম অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ এর পরবর্তী অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর এখানে আমাদের কোনো ক্লজ থাকে না, একটা সিম্পল সেন্টেন্স হয়, এবং সিম্পল সেন্টেন্সে আমরা সরাসরি অ্যাডজেক্টিভটাকে তুলনা করে সুপারলেটিভ অ্যাডজেক্টিভে রূপান্তর করি। এখানে দ্যান বা অ্যাজ এই জাতীয় কোনো কনজাংশন কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে এই কথাগুলো কি একটু বুঝতে পারছো পার্থক্যটা? যে আমি কি বলতে চাইলাম, যে আমার পজিটিভ ডিগ্রিতে হচ্ছে জাস্ট সমতা, সে সমান না অথবা সমান, এরকম কিছু নির্দেশ করবে, তাই তো? আর কম্পারেটিভ ডিগ্রিতে নির্দেশ করা হবে কি তুলনামূলক অবস্থা, যে আমি আসলে তুলনা করছি। এখানে একটা নির্দেশক এরকম হিসাবে কাজ করে, হতে থেকে চেয়ে দেন। স্যার কারোর কি মাইক অন আছে? ভয়েস ইকো হচ্ছে। আচ্ছা একটু মিউট রাখো, হ্যাঁ, যদি কারো ইয়া থাকে। আর সবচেয়ে বা সব থেকে বা অন্যতম, এই জাতীয় কথা থাকলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বা সর্বনিম্ন লেভেলের। এটা হলো জাস্ট সংকেত, এই সংকেতটা একটু খেয়াল করো। আর ব্যবহারের ক্ষেত্রে বললাম। এইবার আমরা স্ট্রাকচারে চলে আসবো। যে স্ট্রাকচারগুলো যদি আমি বুঝি তাহলে আমার ট্রান্সফরমেশন একদম ইজি হয়ে যাবে। এই ট্রান্সফরমেশনের এই বেসিক স্ট্রাকচারগুলো আমাদের জন্য জরুরি। তাহলে আমি বললাম কি সুপারলেটিভ ডিগ্রিতে প্রধানত আমার এখানে কারোর সাথে তুলনার ব্যাপার ঘটেনি। ঠিক আছে, তো মানে কোনো রকম আমি অন্যকে নিয়ে এসে যে কমপ্লেক্স সেন্টেন্স সৃষ্টি করার মাধ্যমে যে একটা তুলনা করে আমি তাকে দেখাবো, এরকমটা ব্যাপারটা নেই। তাকে আমি একবারই শো করব যে সে একদম ভালো অথবা একদম মন্দ। তার জন্য এখানে সাবজেক্ট থাকে একটাই, কিন্তু পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রিতে আমার সাবজেক্ট থাকে দুইটা। কারণ কি? এরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাই অ্যাজ এর আগ পর্যন্ত, এই যে দ্বিতীয় অ্যাজ এর আগ পর্যন্ত হয় আমার একটা অংশ ক্লজ, আর পরবর্তী দেখো এই অ্যাজ থেকে শুরু করে বাকি আরেকটা হয় আরেকটা অংশ। তাহলে এরকম দুটো অংশ থাকে। কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবো যে কেন আসলে এই সাবজেক্ট বলি এটাকে আমরা। একইভাবে দেনের আগ পর্যন্ত একটা অংশ, আর দেনের পর থেকে আমাদের আরেকটা অংশ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। তো যখন আমরা স্ট্রাকচারটাকে বলবো তখন কেমন হবে বিষয়টা দেখো। প্রথমে কি থাকবে? সাবজেক্ট। প্রথম সাবজেক্টটা হবে কে? দেখো এক নম্বর সাবজেক্ট হচ্ছে কি যাকে তুলনা করা হয়। এখানে হজ হয়ে গেছে, এখানে হয় হবে। তাহলে যাকে তুলনা করা হয়, তাই তো, সে হচ্ছে প্রথম সাবজেক্ট। আর দ্বিতীয় সাবজেক্ট হবে কি? যার সাথে তুলনা করা হয়, এটা হবে দ্বিতীয় সাবজেক্ট, মানে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট। হ্যাঁ, আর এরপরে পরবর্তীতে আমার কি হবে? সেই আগের মতো বেসিক স্ট্রাকচার। কি থাকবে বলো দেখি? প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তাই তো। তারপরে কি থাকবে? ভার্ব। তারপরে কি থাকবে আমাদের এখানে? একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, তাই না? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে। তারপরে যদি কোনো এক্সটেনশন থাকে তো থাকলো প্রথম ক্লজের। ঠিক আছে, এইখানে তবে আমাদের যখন আমরা এই জায়গাতে একটা, এটা তো একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, তাই না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এইখানে কিছু প্রেডিকেট অংশ থাকবে। কিন্তু যেহেতু আমরা এই জায়গাটাতে কি করছি? একটা কম্পারেটিভ অংশ নিয়ে আসি, তাই তাই অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে? একটা সো বা অ্যাজ আমি ব্যবহার করব। তারপরে পরবর্তী যে ক্লজটা আমি যুক্ত করব তার সাথে হবে কি? আরেকটা অ্যাজ যুক্ত হবে, আরেকটা অ্যাজ আমি যুক্ত করব। করার পর এরপরে আমাদের দ্বিতীয় ক্লজের কি হবে? সাবজেক্ট হবে। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট কিন্তু এখানে আমি যুক্ত করে দিচ্ছি। এখন এই দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পর বাকি অংশ আমরা কেন বসাই না? কারণ এই দুটো অংশ একই রকম হয়ে যায়, সিমিলার হয়ে যায়। এই জন্য আমাদের এই বাকি অংশটুকু বসানো লাগে না, শুধু সাবজেক্ট বসালেই হয়ে যায়। তাহলে দ্বিতীয় ক্লজের আমার সাবজেক্ট ছাড়া আর অন্য কিছু বসানোর প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমি কি দেখলাম? দেখো, যদি আমি এটাকে একটু সেন্টেন্সে নিয়ে আসি তাহলে কি দেখলাম? আমি মনে করো তুলনা করলাম হচ্ছে বাংলাদেশের সাথে আমি নেপালের তুলনা করলাম। আচ্ছা, তাহলে বললাম যে বাংলাদেশ হলো সাবজেক্ট, আমি কাকে
তুলনা করছি এই জায়গাতে, বলো। বাংলাদেশ বাংলাদেশকে তাহলে বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ as large অ্যাজ, as দেখো তাহলে অ্যাজ লার্জ, তাই না? এই পর্যন্ত কিন্তু আমার হয়ে গেছে, এক্সটেনশন কিছু নাই তাই নাই। তারপরে আমি আবার দ্বিতীয় অ্যাজ বসলাম। এবার দ্বিতীয় আমাদের সাবজেক্টকে নেপাল। নেপাল, তাই তো? তাহলে বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ নেপাল, এটা আমি দিয়ে দিলাম। তার মানে কি আমার প্রথম সাবজেক্ট হলো বাংলাদেশ, দ্বিতীয় সাবজেক্ট হলো নেপাল, কারণ আমি নেপালের সাথে বাংলাদেশের তুলনা করছি। তাহলে আমার মেইন সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। তাহলে এখানে আমাদের দ্বিতীয় ক্লাস কোনটা? আসলে দ্বিতীয় As Nepal. অ্যাজ নেপাল ইজ, তাই তো? অ্যাজ নেপাল ইজ এরকম হবে, কিন্তু আমাদের পরবর্তী অংশটা একই রকম হয়ে যাচ্ছে। অথবা আমার দরকার নেই এগুলো লাগানো, জাস্ট আমি ধরে নিব যে নেপালের পর মানে অ্যাজ এর পর যেটা থাকবে সেটা হবে সবসময় সাবজেক্টিভ কেস। কিভাবে? এটা তো আমি নাউন ইউজ করলাম। যদি আমি প্রোনাউন ইউজ করি তখন কি লিখবো? যে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। আচ্ছা, ইউ না দিই তাহলে অবজেক্টের সাবজেক্ট একই রকম, অ্যাজ আই, মানে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আই। আমি এখানে আই কেন বসালাম, মি না বসিয়ে? বলো। কারণ ওটা সেকেন্ড সাবজেক্ট। কারণ ওটা সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, সেকেন্ড, তাই তো? সেকেন্ড ক্লজের বা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, এই জায়গাতে কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? এইটুকু হলো আমাদের প্রথম ক্লজ, আর এখান থেকে এইটুকু হলো আমাদের দ্বিতীয় ক্লজ। তো এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এইটা তো দেখো তো, এইখানে যে সেন্টেন্সগুলো আমি ইউজ করলাম সবগুলো কি সমতা বুঝিয়েছে না অসমতা বুঝিয়েছে? সমতা। সমতা সমতা বুঝিয়েছে। তাহলে এইখানে আমি অসমতা কিভাবে বোঝাবো? জাস্ট যদি আমি এখন কি করি, এখানে একটা নট লাগিয়ে দিই। not হ্যাঁ, যদি আমি এখানে জাস্ট একটা নট লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? অসমতা হয়ে যাবে। বাংলাদেশ ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ নেপাল। এবং তাহলে এক্ষেত্রে যখন আমি নট বসাচ্ছি তখন অ্যাডজেক্টিভের প্রিফারেন্সটা কার দিকে যাবে? সাবজেক্টের দিকে যাবে না, মানে প্রথম সাবজেক্টের দিকে যাবে নাকি পরের সাবজেক্টের দিকে যাবে? প্রথম সাবজেক্ট না, প্রিফারেন্স মানে রেফারেন্স হলে তো পরবর্তী। এখানে বড় Preference হলো বাংলাদেশ বড় না পরবর্তী। নেপাল বড়? নেপাল বড়। নেপাল বড়, তাই না? আমি যদি এই জায়গায় বলি হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আই, জাস্ট আমি যদি এখন এই জায়গাতে, তাহলে আমরা দুইজনই সমান, তাই না? এখন দুইজনই সমান। এখন যদি আমি এই জায়গায় লিখি যে হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ আই, তাহলে জ্ঞানী ব্যক্তিকে এই জায়গায় আমি হয়ে গেছি। তার মানে প্রেফারেন্সটা অটোমেটিক চলে যাচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, আমরা যার সাথে আমি তুলনা করছি তার সাথে চলে যাচ্ছে। অতএব আমাদের যে প্রথম ক্লজের যে সাবজেক্ট সে অটোমেটিক ওইটাতে নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়ে আমরা কি বলছি? সমতাটাকে অসমতা করে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু দেখো আমাদের কতটুকু কম বা কতটুকু বেশি এরকম বোঝানো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সে এটার মতো অথবা এটার মতো না, এইটুকু বোঝানো। তাহলে এইটুকু যে স্ট্রাকচারটা পেলাম, এটা কোন ডিগ্রি স্ট্রাকচার পেলাম? পজিটিভ ডিগ্রি। এখন এই স্ট্রাকচারটা সবাই একটু খাতায় লিখে নাও, এটা লেখো পজিটিভ ডিগ্রি দিয়ে স্ট্রাকচারটা লেখো। এখন এই যে এই সোটা আমি কখন বসাবো এটা আমি একটু বলছি, আগে এটা লিখে নাও সবাই। শুধু এই স্ট্রাকচারটা লিখে নিবা, যদিও শিটে আছে, তারপর আমি তোমাদের একটু মাথায় যাতে ঢোকে এই জন্য একটু লিখতে বললাম। হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা, তাহলে দেখো আমরা সমতা অসমতার একই স্ট্রাকচার পাচ্ছি, শুধু নট লাগানো আর নট না লাগানো, এটা হচ্ছে পার্থক্য। এখন একটু খেয়াল করবা যে আমেরিকার ক্ষেত্রে আমরা সব জায়গাতে অ্যাজ লাগাতে পারি, সে নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক সেন্টেন্সটা, ঠিক আছে? সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোক আর নেগেটিভ সেন্টেন্স হোক, আমরা সব জায়গাতে অ্যাজ লাগাতে পারি আমেরিকার মতে। কিন্তু যদি আমরা ব্রিটিশের নিয়মে চলে যাই তখন নেগেটিভ হলেই আমাদেরকে অ্যাজ লাগানো যাবে না। নেগেটিভ হলে আমাকে যে কি লাগাতে হবে? সো লাগাতে হবে। পার্থক্য শুধু এই জায়গায়, বুঝতে পারছো? যে যদি আমরা ব্রিটিশ নিয়মে হিসাব করি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আমাদের হয়ে যাবে কি? সো ডট ডট অ্যাজ। মানে আমরা প্রথম অ্যাডজেক্টিভের আগে সো লাগাবো, পরের ক্লজের আগে আমরা অ্যাজ লাগাবো। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখো, এই যে প্রথম অ্যাজ বা সো এরা কিন্তু আসলে কনজাংশন না, এইগুলো হচ্ছে আমাদের বলা হয় ইন্টেন্সিফায়ার, অথবা আমরা অনেক সময় বলতে পারি কোরিলেটিভ, কোরিলেশন। কারণ এর সাথে সম্পর্ক এই অ্যাজের সাথে কিন্তু এগুলোর সম্পর্ক।
ঠিক আছে? তো আর এইগুলো কোথায় বসেছে দেখো তো, অ্যাডজেক্টিভের আগে না, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের আগে বসেছে। তো এইগুলো কখনো কখনো এরা এদের ইন্টেন্সিফায়ার হিসাবে বসে। ভেরি, সো, টু, এগুলো কিন্তু আমরা ইনাফ, হ্যাঁ, এগুলোকে কিন্তু আমরা ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার করে থাকি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে। তাহলে পজিটিভ ডিগ্রির এই স্ট্রাকচারটা একটু খেয়াল করো। এরপর আমরা চলে যাই, আচ্ছা এটা গেল হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা সমতা অসমতার উভয় জায়গাতেই একই ধরনের স্ট্রাকচার ইউজ করছি, ঠিক আছে? তো এইটুকু কথা নিয়ে কি কারো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এখানে একটা কথা বাদ পড়ে গেছে আমার বলতে, এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা হবে, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা হবে কেমন? পজিটিভ, তাই না? জাস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে এখানে কোনো আমরা ডিগ্রি চেঞ্জ করি না, সিম্পল যে অ্যাডজেক্টিভটা থাকে সেই অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা বসাই, নর্মাল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে বসাই। কিন্তু যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, এখানেও কিন্তু আমাদের তুলনা থাকবে দুটার ভিতরে। এখানেও আমাদের সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, যেমন এখানে ছিল 1 নম্বর সাবজেক্ট, এটা ছিল আমাদের 2 নম্বর সাবজেক্ট, মানে 2 নম্বর ক্লজের সাবজেক্ট হচ্ছে 1 নম্বর ক্লজের সাবজেক্ট। এখানেও আমাদের কি থাকবে একটা, দেখো আমি শুধু এই স্ট্রাকচারটাকে এই জায়গায় তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে পার্থক্যটা একটু খেয়াল করবা। এখানে সাবজেক্ট ভার্ব সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই অ্যাজ বা সোটা থাকবে না, ঠিক আছে? অ্যাজ বা সো এটা থাকবে না, এবং এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বটা হয়ে যাবে কি অ্যাডভার্ব, এখানে হবে বলো কম্পারেটিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? তারপরে এক্সটেনশন থাকলো, এই যে অ্যাজ আছে এটা থেকে আমরা কি বসবো, শুধু দেন আমার স্ট্রাকচারটা হয়ে গেল। তার মানে কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে প্রথম যে অ্যাজ বা সো ওটা পুরো বাদ যাবে, আর শেষের যে অ্যাজ থাকতেছে ওটার পরিবর্তে আমরা দেন লাগাবো, আর মাঝখানে যে অ্যাডজেক্টিভ থাকতেছে ওই অ্যাডজেক্টিভের আমরা কম্পারেটিভ ফর্ম করে দিব, ঠিক আছে? কম্পারেটিভ ফর্ম করে দিব। এখন কম্পারেটিভ ফর্মে যখন আসি তখন ধরে নিতে হবে প্রথম সাবজেক্টটা হয় অ্যাডজেক্টিভের প্রিফারেন্স। যেমন আমাদের পজিটিভের নটে, এই নটের প্রিফারেন্সটা কার দিকে গেছিল? দ্বিতীয় সাবজেক্টের দিকে, দ্বিতীয় সাবজেক্টে। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে প্রিফারেন্সটা যায় সবসময় প্রথম সাবজেক্টে। তাহলে এটার যদি আমি এখন কম্পারেটিভ করতে চাই, মনে করো এটার যদি আমি এখন কম্পারেটিভ করতে চাই, এটা তো একটা পজিটিভ আছে, তাহলে প্রিফারেন্সটা যার দিকে গেছে সে আমার প্রথম সাবজেক্ট হয়ে যাবে, কারণ এখানে লার্জের হয়ে যাবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হবে কি লার্জার। তাহলে লার্জারকে মানে যে দ্বিতীয় থেকে বেশি, এখানে বাংলাদেশ হলো প্রথম, নেপাল হলো দ্বিতীয়, তাহলে নেপাল বাংলাদেশের থেকে বেশি, তাহলে যে বেশি সে আগে চলে আসছে, তাহলে কাকে দিব আমরা? নেপাল, হ্যাঁ, লার্জার। তাহলে নেপাল, তাই তো? নেপাল, তারপরে ভার্ব যা আছে তাই বসালাম, তাহলে নেপাল ইজ, তাহলে সো কি থাকবে? নট কি থাকবে? এটা কিন্তু থাকবে না, কারণ আমি অলরেডি নট এর ব্যবহারটা আমি কম্পারেটিভ ডিগ্রি দিয়ে তুলে দিব, তাহলে হয়ে যাবে কি লার্জার। তাহলে নেপাল ইজ লার্জার, তাহলে কি দরকার? এদিকে সাবজেক্ট গেল, সাবজেক্ট হলো নেপাল, ভার্ব হলো ইজ, আর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল কি লার্জার। তারপরে কি বসাবো? আমি একটা দেন বসাবো, তাই তো? দেন, এবার কার তুলনায় বেশি? লার্জার, তারপরে যার যে কম তাকে আমরা দিয়ে দিব বাংলাদেশ। তার মানে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, যে এখানেও দেখো প্রথমে কি থাকছে, একটা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি থাকবে এখানে আমাদের একটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকবে, তারপর যদি বাড়তি কোনো কথা থাকে তো বসালাম, তারপরে দেন সহ পরবর্তী ক্লজটা বসে যাবে, দেন বাংলাদেশ। এখন দেখো তো এই প্রথম ক্লজগুলো সবসময় কোন জাতীয় স্ট্রাকচার হচ্ছে? সেন্টেন্স স্ট্রাকচার বলতে পারবা কেউ? সেন্টেন্স স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? দেখো এখানে কি হচ্ছে, এখানে কি না বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ, তাহলে বাংলাদেশ ইজ, তারপর লার্জ কমপ্লিমেন্ট, এটা এইগুলোতে প্রথমত এরকম হয়, কিন্তু যদি অ্যাডভার্ব হয় তখন আমাদের অন্য ভার্ব চলে আসে। অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এই জাতীয় হলে আমাদের এই স্ট্রাকচারের ভিতরে থাকে। ঠিক এখানেও বাংলাদেশ ইজ লার্জ বা নেপাল ইজ লার্জার দেন বাংলাদেশ ইজ লার্জ, এরকম, কিন্তু ওটাকে আমরা নিয়ে আসছি না, আমরা জাস্ট এভাবে দেখাচ্ছি। তাহলে এখানকার স্ট্রাকচারটা খেয়াল করো, তাহলে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ওয়ান, মানে যাকে আমরা বেশি দেখাবো এই জায়গায়, যে হচ্ছে তুলনামূলক অন্যটার থেকে বেশি সেটা, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে সাবজেক্ট টু। এইটা হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার একটু মাথায় নিয়ে নাও, আমি ধরবো।
দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা সবাই? এই জায়গাটা অবশ্যই যেন ভুল না হয়। এখানে সবসময় হবে কি সাবজেক্টিভ কেস, হ্যাঁ, সাবজেক্টিভ কেস, কখনো হিম না। দেন কিন্তু এই জায়গায় প্রোনাউন না, এই সরি প্রিপোজিশন না, দেন এখানে হচ্ছে কি কনজাংশন। ঠিক আছে, দেনের কিন্তু প্রিপোজিশনাল ইউজও আছে। আচ্ছা, তাহলে এই দুটো স্ট্রাকচার কি মাথায় গেছে সবার? জি স্যার। আচ্ছা, আমি স্ট্রাকচার দুটো আগে ভালো করে একটু করতে যাচ্ছি। তাহলে আমি দু একজনকে একটু ধরি, দেখি স্ট্রাকচার বলতে পারবে কে কে। একটু হাত তুলো দেখি কে কে বলতে পারবা। আচ্ছা, মুবাশশিরা বলো, তুমি প্রথমে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা বলো শুনি। স্যার পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো, আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম এক্সটেনশন প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। আর ব্রিটিশের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স হলে তখন হচ্ছে নটের পরে অবশ্যই সো বসবে। এবার কম্পারেটিভ ডিগ্রিটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম আসবে প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস 2 নাম্বার সাবজেক্ট। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে। সবার তো হয়েছে নাকি? আচ্ছা, আমি এবার তৃতীয় নম্বরটা চলে আসি, সুপারলেটিভ ডিগ্রি। তাকে বেসিক স্ট্রাকচারটা জানলে আমাদের বাকিগুলো সহজে হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু আমরা দ্বিতীয় কোনো সাবজেক্ট পাই না, আমি আগে বলেছি। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তাই না? আমি বললাম কি সুপারলেটিভ ডিগ্রি যেটা পাই সেটা হচ্ছে কোন সেন্টেন্সে হয়? সিম্পল সেন্টেন্স। আমরা যাকে নিয়ে মেইনলি কথা বলি সে হয় আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পর আমাদের ভার্ব বসে যাবে। ভার্ব বসার পর এইখানে দুটা ঘটনা ঘটে। কখনো যাকে আমরা তুলনা করছি তার মতো আরো অনেকেই থাকে, ঠিক আছে? তো কখনো দেখা যায় যে ওয়ান অফ আচ্ছা, আমরা এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেটা হবে কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অথবা সুপারলেটিভ অ্যাডভার্ব প্লাস হচ্ছে যার সাথে আমরা তুলনা করতেছি সেই এখানে আমরা পাবো হচ্ছে কি বলবো এটার নাউন। এই নাউনটা মেইনলি হয় হচ্ছে কমন নাউন। হ্যাঁ, এইটা এখন এইটাকে আমরা এইভাবে যদি সংক্ষেপে রাখি, যদি ওয়ান অফ থাকে, খেয়াল করবে এটা, যদি ওয়ান অফ থাকে সুপারলেটিভ ডিগ্রির আগে তাহলে এই নাউনটা হয়ে যাবে প্লুরাল। আর যদি ওয়ান অফ না থাকে, ঠিক আছে, তো তখন এই সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তার উপর ভিত্তি করে এই নাউনটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল ফর্মও হতে পারে। আর এই নাউনটা আমরা যে হিসাবে এই নাউনটা কোনটা, যে হিসাবে তাকে আমরা তুলনা করছি, কার সাথে তুলনা করছি তা কিন্তু এখানে মূল বিষয় না। এখানে কার সাথে তুলনা করে বলা হচ্ছে সেটা কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আনি না, কিন্তু কি হিসাবে তাকে তুলনা করা হচ্ছে তার কমন নাউনটা কিন্তু আমরা এখানে নিয়ে আসি। তারপরে এখানে যদি আমরা মনে করি কোনো এক্সটেনশন বসানোর বা কি অ্যাডভার্ব টাইপার সেটা আমরা বসিয়ে দিব। যেমন একটা সেন্টেন্স যদি আমি লিখি যে স্যার নাউনের পরে এস দিয়েছেন কেন? এস মানে বলছি কখনো নাউনটা সিঙ্গুলার হতে পারে, কখনো নাউনটা প্লুরাল ফর্ম হতে পারে, এটার জন্য এস দিলাম, ঠিক আছে? মানে এই নাউনটা কি সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল ফর্মও হতে পারে, এটা সংকেত হিসাবে এসটা দিয়েছি। সবসময় সিঙ্গুলার হবে না, আবার সবসময় প্লুরাল ফর্মও হবে না, ঠিক আছে? কি বুঝতে পারছো কথা? জি স্যার। ভ্যাটিকান সিটি ইজ দ্য স্মলেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এই জায়গায় ইন দ্য ওয়ার্ল্ড হলো কি এক্সটেনশন, তাই তো? তাহলে বাকি যদি আমরা বাদ দিই, ভ্যাটিকান সিটি কয়টা দেশ? একটা দেশ। তাই তো, স্মলেস্ট। আচ্ছা, এখানে কান্ট্রি দিই আমরা একটু, স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি ভ্যাটিকান সিটিকে কি হিসাবে স্মলেস্ট বললাম? কান্ট্রি হিসাবে, তাই না? সেই হিসাবে এই যে তার কমন নাউন। এখন এই নাউনটার কি আমি সিঙ্গুলার করেছি না প্লুরাল ফর্ম করেছি?
সিঙ্গুলার। সিঙ্গুলার, কারণ Singular. ওয়ান অফ নেই, মানে সেই সবচেয়ে ছোট। আর ওয়ান অফ থাকা মানে তার মতো আরো আছে, মানে সে একা না, তার মতো আরো ওই লেভেলের আছে। দেখো তাহলে কি লাগিয়েছি, ভ্যাটিকান সিটি হলো আমাদের সাবজেক্ট, ইজ হলো আমাদের ভার্ব, আর এই যে যেহেতু ওয়ান অফ বসাইনি তাহলে কি হচ্ছে, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, এই যে দি প্লাস সুপারলেটিভ ফর্ম, সাথে আমাদের কি একটা কমন নাউন বসছে। এই পুরোটা মিলে হয় একটা নাউন ফ্রেজ, এই পুরোটুকু মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ হয়। কারণ কি, ডিটারমিনার প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কমন নাউন, আর বাকিটা এক্সটেনশন। তাহলে এইটুকু জায়গা আমাকে খেয়াল করতে হবে যে আমি কখন ওয়ান অফ ইউজ করব আর কখন করব না। কখন ওয়ান অফ ইউজ করব, যখন তার মতো যখন ওটার মতো আরো থাকবে। যেমন আমি যদি বলি শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ড্রামা, এখানে কেস দিব না, দিব না, ড্রামাটিস্ট, এস দিতে হবে। ড্রামাটিস্ট in the world literature, হ্যাঁ? তাহলে দেখো আমি তখন শেক্সপিয়ার কি সর্বোচ্চ বলবো, সেই একাই না তার মতো আরো আছে? তার মতো আরো আছে। মোস্ট ফেমাস মানে অনেক ফেমাস ড্রামাটিস্ট আছে, তাই তো? মোস্ট ফেমাস ড্রামাটিস্ট আরো আছে, তার মধ্যে তিনি একজন, এটাকে বলা হয় অন্যতম। এটা হচ্ছে কি অন্যতম, তার মানে কি এখানে আমরা বলি কি শেক্সপিয়ার হচ্ছেন বিখ্যাত, বিশ্ববিখ্যাত ড্রামাটিস্টদের মধ্যে অন্যতম। ঠিক আছে, অন্যতম মানে কি অনেকের মধ্যে একজন। তাই আমরা যখনই এখানে ওয়ান অফ লাগাবো তখন যখন তাকে আমরা যাকে তুলনা করব তার ভিতরে যদি আরো অনেকেই থাকে, আর যদি মনে হয় যে না তার মতো আর কেউ নেই, সেই সর্বোচ্চ ছোট বা সর্বোচ্চ বড় বা সর্বনিকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ, তাহলে আমরা আর এখানে ওয়ান অফ ইউজ করি না, বরং আমরা সরাসরি দেখাই দিই। এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি দুইটা বিশেষ ব্যাপার, যেটা আমি এক স্ট্রাকচারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে কি দ্বিতীয় কোনো সাবজেক্ট আছে? না। আর এইখানে যে নাউনটা বসাই, সে নাউনটা কোনটা হয়, তাকে আমরা কি হিসাবে তুলনা করছি সেইটা। হ্যাঁ, যেমন আমরা এখানে কি হিসাবে তুলনা করছি, ড্রামাটিস্ট হিসাবে, এখানে কি হিসাবে তুলনা করছি, কান্ট্রি হিসাবে। হ্যাঁ, এইভাবে করে আমরা যা হিসাবে এই সাবজেক্টকে তুলনা করব তার কমন নাউনটা এখানে আমাদের মেইনলি বসাতে হয়। স্ট্রাকচার ওই একই, সাবজেক্ট ভার্ব, ওয়ান অফ থাকলো বা থাকলো না, সুপারলেটিভ ডিগ্রি সহ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সাথে হচ্ছে এক্সটেনশন। আর এই নাউনটা সবসময় হবে কমন নাউন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এখন এই তিনটা স্ট্রাকচারকে ভেঙে চুরে আমরা শুধুমাত্র কি করব, এদিক ওদিক করব। এই তিনটা স্ট্রাকচার যাদের কাছে ক্লিয়ার তাদের জন্য এই জায়গাটা বিভিন্নভাবে তোমরা ট্রান্সফর্ম করতে পারো, কারণ ট্রান্সফরমেশন নিয়ম কিন্তু একটা না, একটা জিনিসকে আমরা বিভিন্নভাবে ট্রান্সফরমেশন করতে পারি, শুধু বেসিক ব্যাপারটা আমাকে একটু খেয়াল করতে হবে। তো দেখো আমি এখানে বেসিক স্ট্রাকচার দেখিয়েছি। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এখন ভার্বের ক্ষেত্রে নট সবসময় থাকতেও পারে, নাও থাকতে পারে। অতএব এই নটটা নিয়ে কোনো কাজ নেই, ব্যাপারটা হচ্ছে ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড কমন নাউন যে হিসাবে তুলনা করছি এইটা। আচ্ছা, একটু মিনিট রাখো। এখন এই তিনটা স্ট্রাকচার সবাই তোমরা একটু খাতায় কি দুটো লেখা হয়েছে সবার? এর আগে লিখছিলাম? জি স্যার। তাহলে তিনটা স্ট্রাকচার একটু 1 মিনিট দেখে নাও, আমি এর ভিতরে তোমাদেরকে জিজ্ঞাসা করব। একটু 1 মিনিট সময় দিলাম, স্ট্রাকচারগুলোকে একটু দেখে নাও। আমি শীটটা ওপেন করে দিই এই জায়গাতে, যদি এখানে একটু জগা খিচুড়ি এই জন্য আমি আলাদা করে লিখেছি। as plus adjective adverb plus extension plus as plus subject positive comparative subject plus verb plus adjective adverb। আচ্ছা একটু মিউট রাখো, মিউট রাখতে হবে। আচ্ছা যাদের হয়ে যাবে একটু হাত তুলবা। আচ্ছা তো আমাদের মধ্যে বলবে হচ্ছে, আচ্ছা অনেকে হাত তুলেছে, তার ভিতরে একজনকে জিজ্ঞাসা করি, সাউদিয়া, তাই তো? তোমার নাম কি সাদিয়া তো না সৌদিয়া? জি স্যার। তোমার নামটার উচ্চারণ কি হবে? সৌদিয়া। সৌদিয়া, ওকে ঠিক আছে।
তাহলে তুমি একটু পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এভাবে পরপর আমাকে একটু বলে যাও, শুনি। পজিটিভ ডিগ্রি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট টু। হ্যাঁ, এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কোন ফর্ম বসবে? পজিটিভ হ্যাঁ, পজিটিভ ফর্ম, এটা একটু বলবা। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এটার কম্পারেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট আর কি সাবজেক্ট টু। আর সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন অফ ওয়ান অফ, প্লাস দ্য সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, আর নাউনের সিঙ্গুলার অথবা কমন নাউন অথবা প্লুরাল ফর্ম। হ্যাঁ, সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম যেটা বসার, যেটা প্লাস দিয়ে মোটামুটি এক্সটেনশনটা বসে যাবে, এই তো। জি স্যার। আচ্ছা, বাকিদের সবাই কি ক্লিয়ার হয়েছে? স্যার এই হচ্ছে আমাদের জি স্যার। পুরো 3টা ডিগ্রির বেসিক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে এখন মডিফাই করার মাধ্যমে আমরা ওগুলোকে ট্রান্সফরমেশনে নিয়ে আসবো। এটা একটু খেয়াল করতে হবে। তো ঠিক আছে, এখন বলছি কি, দেখো এটা একটু তোমাদের দিয়ে দিব, তোমরা একটু খেয়াল করবা। এখন আমি এই পুরো ট্রান্সফরমেশনকে 3টা রুল দিয়ে ভাগ করি। হ্যাঁ, মানে 3টা আলাদা আলাদা পার্টে ভাগ করেছি। যদিও এটা ইনফর্মাল, আমি বলছি না যে ফর্মালি এরকমভাবে বইয়ে আছে, এটা আমি আমার মতো করে সাজিয়েছি জাস্ট বিষয়গুলোকে তোমাদের নলেজে আনার জন্য। এরকম কোনো কিছু বইয়ে নাই বা বইয়ের সাথে মেলাতে যাওয়ারও দরকার নাই, ঠিক আছে তো? এই কথাগুলো বা এরকমভাবে বিষয়টাকে পাবো না। এখানে আমি জাস্ট 3টা অংশে ভাগ করেছি। এটা একটা অংশ, এটা 2 নম্বর, তারপরে আর একটা অংশ হচ্ছে এটা 3 নম্বর। এই জায়গাগুলোতে জাস্ট আমরা বেসিক স্ট্রাকচারটা যেহেতু বুঝেছি, তাহলে আমাদের এটা বুঝতে খুব একটা বেগ পেতে হবে না, শর্ট এটা হয়ে যাবে। এখন এর ট্রান্সফরমেশনগুলো তুমি অনেক নিয়মে করতে পারো, অনেকভাবেই আসবে। প্রথমে যেটা আসি, প্রথম রুলটায় যখন আসবো, তখন এর প্রধান কাজটা হচ্ছে এখানে কি নির্দেশ করা হয়, সমতা নির্দেশ করবে, না হয় অসমতা নির্দেশ করবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে শুধুমাত্র 2টার ভিতরেই ট্রান্সফরমেশনটা হয়, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, ঠিক আছে তো? এদের কিন্তু কখনো সুপারলেটিভ ফর্ম আসে না, মনে থাকবে, এদের কখনো কোনো সুপারলেটিভ ফর্ম আসবে না। এখন সমতা বোঝালে আমাদের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি ছিল, নেগেটিভ ওয়ার্ড ছিল না, নট ছিল না, তাই তো? আর অসমতা বোঝাতে আমাদের কি ছিল, ভার্বের সাথে একটা নট ছিল, তাই না? যখন সমতা বোঝাচ্ছিল তখন দুইজন সাবজেক্টই সমান, তাই না? দেখো এই জায়গায় আমরা কিন্তু স্ট্রাকচারটা ঠিকই আছে, শুধু দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি, এইখানে একটা নট বসানো হয়েছে আর ওখানে একটা, এখানে কোনো নট নাই, ভার্বের সাথে আছে, দেখো না, শুধু নট বসিয়েই কিন্তু আমরা সমতা অসমতাটা বুঝেছি। বাকি দেখো, বাকি স্ট্রাকচারটা কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা সেটাই ছিল। তাহলে বলছে হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তাহলে এখানে কে বেশি স্মার্ট? His father. দুজনই স্মার্ট। দুজনই সমান। আর হি ইজ নট সো মাচ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, তাহলে এখানে কে হিজ ফাদার স্মার্ট। বাবা স্মার্ট বেশি। তার মানে এইরকম যদি কোনো পজিটিভ ডিগ্রি দিয়ে দেওয়া হয়, তাহলে এই পজিটিভ ডিগ্রিকে আমরা সর্বোচ্চ কম্পারেটিভ করতে পারবো। এক্ষেত্রে আমরা কোনো সুপারলেটিভ ডিগ্রি আনতে পারবো না বা সুপারলেটিভ ট্রান্সফরমেশন দিবেও না। তাহলে এই জাতীয় পজিটিভকে কম্পারেটিভ করাটা খুবই সহজ। হ্যাঁ, কারণ এইখানে যেটা আছে সেটা হলো কি, দেখো আমার যেহেতু দুইজনই এখানে সমান, অতএব আমার কম্পারেটিভ ডিগ্রিতে গিয়েও ওই দুইজনকে প্রায় সমানই দেখানো হবে, কম বেশি দেখানো আমার উদ্দেশ্য না। বললাম সে কিন্তু তোমার থেকে কম না, এটার মানে কি, সে কিন্তু শক্তিতে তোমার থেকে কম না, তাহলে হয় সে তোমার মতো হবে আর না হয় তোমার থেকে বেশি হবে, এই তো এরকম না ব্যাপারটা? সে কিন্তু শক্তিতে বা বুদ্ধিতে তোমার থেকে কম না, এই তোমার থেকে কম না মানে ধরে নিব যে তোমার মতো। এখন বেশি কিনা তা জানি না, কিন্তু তোমার মতো, বা তোমার থেকে বেশি হবে কিন্তু তোমার থেকে কম হবে না। ব্যাপারটা ঠিক এইরকম একটা। তাহলে যেখানে আমরা সমতা দেখাই পজিটিভ ডিগ্রিতে, সেটাই কম্পারেটিভ ডিগ্রিতে গিয়ে আমরা শুধুমাত্র কি করব, এটা নেগেটিভ ছিল না,
এইখানে আমরা শুধুমাত্র একটু নেগেটিভ সেন্সটা যুক্ত করি। তো তা কম্পারেটিভ করতে গিয়ে কি পরিবর্তন হয় বলো তো? এই প্রথম অ্যাজ কি থাকে কম্পারেটিভের সময়? না স্যার। প্রথম না, যে অ্যাজ থাকে বা না, সো এটা স্যার। কিন্তু উঠে যায়, তাই না? এটা কিন্তু উঠে যায়। আর প্রথম যে অ্যাজ সেটা কি থাকে নাকি এই জায়গায় দেন হয়ে যায়? দেন হয়ে যায়। দেন হয়ে যায়, দেন তাই না? হয়ে তাহলে এই জায়গাটাতে ট্রান্সফর্ম করা কোনো কঠিন ব্যাপার না। আমার অ্যাজেক্টিভের এটা ছিল পজিটিভ ফর্ম, এখানে যে অ্যাজেক্টিভটা বসিয়েছিলাম বা অ্যাডভার্বটা বসিয়েছি এটা হবে পজিটিভ ফর্ম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ ফর্মই রাখবো। শুধুমাত্র এই অ্যাজটাকে বাদ দেওয়ার সময় আমরা এই জায়গায় একটা লেস বা মোর যুক্ত করব মাত্র। এখানে একটা লেস বা মোর যুক্ত করব, কারণ ভার্বের সাথে আমরা নট যুক্ত করছি। তাহলে দেখো এই জায়গায় যদি আমি একটু ট্রান্সফরমেশনটা করি তাহলে কি আসে দেখো, যে হি তো চলে আসলো নাকি, এবং ইজের সাথে কি হয়ে গেল, ইজ নট। তাহলে এখানে একটা ইজ আছে, সেটাকে আমি নট করে দিলাম, তাহলে কি হলো, ইজ নট। তাহলে হি ইজ নট। এইখানে যে অ্যাজটা ছিল, এই অ্যাজটা কি থাকবে না উঠে যাবে? উঠে যাবে। উঠে যাবে। উঠে যাবে। উঠে গিয়ে আমরা করব কি, এই অ্যাজের জায়গাতে আমরা দেখো এই জায়গায় লেস অথবা মোর যুক্ত করে দিব। তাহলে এই জায়গায় কি দেখালাম আমি, লেস লাগাই দিলাম। দেখো স্মার্ট আছে এই জায়গায়, আর ওখানে হয়ে গেল কি, লেস স্মার্ট। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু হয়ে গেল। তাহলে অ্যাজ উঠাই দিয়ে আমি ওখানে লেস লাগাই দিলাম। তাহলে পরের যে অ্যাজটা আছে সে অ্যাজের পরিবর্তে আমরা কি বসাবো, দেন। দেন দেন বসাই দিব। বসাবো। তাহলে এই জায়গাটাতে যদি আমরা মনে করি, আমরা একইভাবে বিষয়টাকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি। তাহলে ভার্বের সাথে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসবো, অ্যাজ বা সো থাকলে সেটা বাদ দিব, তাই তো? বাদ দিয়ে এখানে একটা লেস বা মোর লাগাবো, তারপরে হচ্ছে পরবর্তী অ্যাজের জায়গায় দেন লাগিয়ে যেটা আছে সেটা আমরা পরবর্তীতে বসিয়ে দিব। জাস্ট এইটুকু, এছাড়া এখানে তেমন কিছু। তাহলে সমতাকে আমরা যখন বলছি তখন আসলে এমনটা মিনিং হয় যে সে তোমার থেকে কম না বা সে তোমার থেকে বেশি না, এরকম একটা মিনিং আসে। হ্যাঁ, যেমন বললাম ইংলিশ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ বাংলা। তাহলে ইংলিশ হচ্ছে বাংলার মতো ইম্পর্টেন্ট। তাহলে এটাকে ইম্পর্টেন্টটা কে বেশি? দুইটাই ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করতে পারি, এটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে বললাম কেউ কারো থেকে কম না, কেউ কারো থেকে কম না। তাহলে আমি প্রথম সাবজেক্ট প্রথমেই রাখলাম, সাবজেক্টে চেঞ্জ করা দরকার, ইজ নট কম Less important. কি বলছি গাই, লেস লেস অথবা ইম্পর্টেন্ট তারপরে ইম্পর্টেন্টের কি কম্পারেটিভ করতে হবে, অলরেডি আমরা মোর দিয়ে তো কম্পারেটিভ করে ফেলছি, তাই না? তাহলে হচ্ছে ইজ নট লেস ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট দেন দেন বাংলা। বাংলাদেশ। দেখো বুঝতে পেরেছো কিনা? সিম্পল, জাস্ট আমি করেছি কি, এই অ্যাজের জায়গাতে নট লেস বা নট মোর বসালাম, আর এই অ্যাজের জায়গাতে আমি দেন বসাই দিলাম। বাকি যার যেখানে যেখানে থাকার কথা সেখানেই কিন্তু আছে। কেউ যদি মনে করে যে স্যার আমি যদি বাংলাকে আগে দিই আর ইংলিশকে পরে দিই তাতে কোনো সমস্যা হবে, তাতে কোনো সমস্যা হবে না, কারণ দুইজনই সমান, তাই না? আমি মনে করো ইংলিশের জায়গাতে বাংলা দিলাম আর বাংলার জায়গায় নিয়ে এসে ইংলিশে দিলাম, তাতেও কোনো অর্থের পরিবর্তন হবে না, কারণ দুইজনই সমান, কেউ কারো থেকে কম না। ইংলিশ ইজ নট লেস ইম্পর্টেন্ট দ্যান বাংলা। তাহলে বাংলার থেকে ইংরেজি কম গুরুত্বপূর্ণ না, বা বাংলা ইংরেজির থেকে কম গুরুত্বপূর্ণ না। তাহলে যে কোনো একটা ফর্ম দিলেই হয়ে যাবে, বা বেশি গুরুত্বপূর্ণ না মানে ওর মতোই। তবে এখানে লেসটা বেশি ব্যবহার হয়, হ্যাঁ, মোরটা খুব একটা ব্যবহার হয় না। মোর একটু অর্থটা অনেক সময় চেঞ্জ করে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি লেস বা মোর না লাগাও, তুমি যদি সরাসরি শুধু নট করে দাও, তাহলে অর্থ পুরো ভিন্ন হয়ে যাবে। তখন দেখা যাবে একটা আর একটার পুরো বিপরীত, কম বেশি হয়ে যাবে। আর এখানে আমার দেখানোর উদ্দেশ্যে কেউ কমও না কেউ বেশিও না, ঠিক আছে, দুইজনই সমান। তাহলে আরেকটা উদাহরণ দিই আমি, হ্যাঁ, এই জায়গায় মনে করো এটার কম্পারেটিভ কি করব? Kibriya was not less intelligent than Kamal. তাহলে দেখো আমরা কি করছি, কিবরিয়া ওয়াজ নট লেস ইন্টেলিজেন্ট দেন কামাল। কামাল, তাই তো? এই অথবা কেউ যদি কামালটা আগে নিতে চায় কিবরিয়াকে পরে দিতে চায় তাতেও কোনো সমস্যা নেই। এখন যদি আমার অল্টারনেটিভ হয়ে যায় যে এইটা দেওয়া আছে, আমাকে এখন পজিটিভে ফিরে আসতে হবে, তখন কি করব?
নট লেসের জায়গায় কি লাগাবো? অ্যাজ As S জাস্ট কি করব, নট লেসের জায়গায় একটা অ্যাজ লাগাবো, আর S দেনের লাগাবো। জায়গাতে একটা আর then অ্যাজ লাগাবো, S লাগাবো। ঘুরে কিন্তু আগেরটায় চলে যাবে। তো এই জায়গাটা আমাকে একটু খেয়াল করতে হবে। এটা হলো কি সমতার জায়গাটাকে কম্পারেটিভ ডিগ্রিতে আনা, যেখানে আমরা দেখছি কি সমতার জায়গা, হ্যাঁ এই দুটাই, এই অংশটা কিন্তু সমতা বোঝাচ্ছে। এবার যদি অসমতা হয়, অসমতা মানে কি একজন বেশি একজন কম, তাই না? একজন বেশি একজন কম, এবং অসমতাতে পজিটিভ ডিগ্রিতে একটা নট থাকবে, মানে ভার্বের সাথে নেগেটিভ কথা থাকবে, দিয়ে বোঝানো হবে সে সমান না। কিন্তু সেই নেগেটিভ শব্দটা কম্পারেটিভে গিয়ে উঠে যাবে, কারণ এখানে একটা তুলনামূলক অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি, এবং যে সবচেয়ে বেশি সে কিন্তু আগে চলে আসে। দেখো পজিটিভ ডিগ্রিতে আমরা সাবজেক্ট কিন্তু অপরিবর্তিতও রাখতে পারি দুইটা, অথবা অল্টারনেটও করতে পারি। কিন্তু অসমতা যেখানে বোঝাবে যে দুইজন সমান না, সেখানে কিন্তু আমাকে সাবজেক্ট অল্টারনেট করতেই হবে। তখন এই যে পজিটিভের প্রথম সাবজেক্ট হয়ে যাবে কম্পারেটিভে গিয়ে দেখো দ্বিতীয় জায়গায়, আর এখানকার দ্বিতীয় সাবজেক্ট কম্পারেটিভে প্রথম জায়গায় চলে আসবে, এবং মাঝখানে কী হবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে নট লেস বা নট মোর এগুলো বসানো যাবে না, সরাসরি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে, সরাসরি অ্যাডজেক্টিভের, এবং সাথে দ্যান থাকবে, সেটা তো থাকবেই, যেহেতু আমাদের স্ট্রাকচারে রয়েছে কি একটা দ্যান আসবে। তাহলে এই জায়গাটা যদি আমি একটু আসি, তাহলে কি বলতেছে দেখো, আমি এখন এই দুটাকে বাদ দিয়ে দিলাম, মনে করো এইগুলোকে বাদ দিলাম, সরি বললাম ইংলিশ ইজ নট সো অর অ্যাজ, দুটাই আমি বসালাম, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, অথবা এখানে আমি বললাম ওয়াজ নট সো অর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কামাল, ইন্টেলিজেন্ট অ্যাজ কামাল। তাহলে এখানে আমরা পজিটিভে কি সমতা দেখাচ্ছি না অসমতা? এই জায়গায় বলো তো। অসমতা। তাহলে অসমতা। অ্যাডজেক্টিভটা কাকে প্রিফার করতেছে, মানে কে বেশি? বাংলা বেশি। বাংলা। নিশ্চয়ই আমার উল্টে চলে আসবে, তাই না? উল্টে গিয়ে আমি ঠিক যেহেতু কম্পারেটিভ করবো, তাহলে কম্পারেটিভের স্ট্রাকচারটা কি আমি সেটা খেয়াল করবো। বাংলা, তারপর সাবজেক্ট পর কি আসে, ভার্ব আসে, তাই না? ভার্বের পর এই যে এইগুলো কি থাকবে আর না, এগুলো, তাহলে এবং এটার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাই না? তাহলে ইম্পর্টেন্টের কম্পারেটিভ ফর্ম কি জানা আছে আমাদের? more important. মোর, তাই তো? মোর ইম্পর্টেন্ট, তারপরে এই অ্যাজের জায়গায় কি কি আসবে? দেন দেন, তারপরে আমাদের ওই প্রথম সাবজেক্টটা চলে আসবে ইংলিশ। তাহলে বাংলা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইংলিশ, ঠিক আছে না? একইভাবে সবাই এটাকে করে ফেলো দেখি। কামাল was more intelligent than Kibriya. কামাল, তাই তো? ইজ মোর, Kamal is more intelligent than was. তাই তো? হবে। হ্যাঁ, এখানে কি হবে? ওয়াজ হবে। ওকে, তাহলে এই হলো আমাদের প্রথম রুলের নিয়ম। খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব। মাথায় কি গেছে স্ট্রাকচারগুলো? একটু সবাই মাথায় খেলে নাও। আর এই যে এই জায়গাতে আমি যেগুলো দিয়েছি তার ভিতর থেকে শেষের 5টা সবাই একটু করে ফেলো দেখি। যেটাতে দেওয়া আছে তার বিপরীতটা করবা। আমি কিন্তু মিক্সড আকারে দিয়েছি, হ্যাঁ। এখানে শেষের 5টা সবাই খাতায় করো এখনই। খাতায় দ্রুত করে ফেলো, আমি জিজ্ঞাসা করবো।
সবাই করতেছো তো নাকি? জি স্যার। তাদের হয়ে যাবে হাত তুলবা, হ্যাঁ? আচ্ছা, এটা লাস্ট মিনিট। আচ্ছা, তো আশা করি হয়ে গেছে। আচ্ছা, 9-10 জন হাত তুলেছ। তো রবি আছো? রবি, রবি সানি, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি বলতে থাকো, আমি একটু মিলাই যে কোনটা কি করেছো, প্রথমটা কি করেছো। স্যার প্রথমটা কম্পারেটিভ করেছি। হ্যাঁ, কম্পারেটিভ অবশ্যই। কি করেছো সেটা বলো, কি লিখছো, আমি একটু লিখে জিজ্ঞেস, বাকিটা মিলিয়ে নিবে। স্যার আসলে আমি লিখতে পারিনি, কিন্তু ওটা দেখে অ্যান্সার দিতে পারবো স্যার, আমার এখানে কারেন্ট নাই তো। আচ্ছা, তো তুমি বলো তাহলে, তুমি বলো, প্রথমটাই বলো। স্যার এখানে প্রথমে হবে হচ্ছে আপনার স্যার দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না স্যার, আপনার লোগোটা শুধু আসতেছে। আচ্ছা, তাহলে তাহলে তুমি ইয়া করো, আমি তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি, তোমার মাঝে নেটের সমস্যা। সেটা হচ্ছে উম্মে নিহা বলো। উম্মে নিহা আছো লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো দেখি, তুমি প্রথমটা। স্যার আমি হচ্ছে ওই এফ নাম্বার থেকে শুরু করি, বাংলাদেশ ইজ নট, ওখান থেকে স্যার। আচ্ছা বলো। হ্যাঁ, স্যার এটা কম্পারেটিভ করছি। প্রথমে লিখছি হচ্ছে ইন্ডিয়া ইজ লার্জার দ্যান বাংলাদেশ।
আচ্ছা তারপরে এটা তারপর এটা স্যার precept is as good as example. precept is as good as As example. example আচ্ছা তারপরটা কি দিয়েছো তারপর এটা স্যার the sword is as might as the pen. পেন তারপরটা কি দিয়েছো Prevention is better than cure. আচ্ছা prevention is better than cure তারপরটা কি দিয়েছো A prodigal man is as happy as a frugal man. তাহলে a prodigal man is as happy as a frugal man আচ্ছা এইটাই তো তুমি লিখছো তাই তো জি স্যার আর F নাম্বারটা স্যার a poor healthy man is happy than a money. আচ্ছা বলছো a poor healthy man is happier জি happier than a moneyed rich man আচ্ছা তো ঠিক আছে এখন তুমি যা করেছো বাকিরা কি সব একমত না স্যার। জি না স্যার। তোমার অর্থটা মিলাও তোমার দেখো অনেকগুলো ভুল হয়েছে কারণ কি তোমার হয়তো দুই একটা ঠিক হয়েছে বাকিগুলো সব অর্থগতভাবে মিললো না আমার স্ট্রাকচারটা ফলো হয়নি প্রথমটা এই ই দিয়ে শুরু করি বলা হচ্ছে আ মানিড রিচ ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ আ পোর হেলদি ম্যান তার মানে কি দুইজনই সমান হ্যাপি না না স্যার। আচ্ছা এখানে অসমতা আছে। তাহলে এখানে অসমতা এটা ঠিক আছে তাই না তাহলে এ মানিড রিচ ম্যান ইজ নট তাহলে এখানে হ্যাপিটাকে আ পোর হেলদি ম্যান তাহলে আ পোর হেলদি ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান আ ম্যানিড রিচ ম্যান এটা ঠিক আছে তো সবার নাকি এটা এটা তোমার ঠিক হয়েছে বাংলাদেশ ইজ নট সো লার্জ অ্যাজ ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া ইজ লার্জার দ্যান বাংলাদেশ এটাও ঠিক হয়েছে নাকি জি স্যার। আচ্ছা এই জায়গাতে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট অনুমানের থেকে এক্সাম্পল ভালো তাহলে কে ভালো এই জায়গায় দুইজন কি সমান না এক্সাম্পল ভালো। হ্যাঁ তাহলে প্রিসেপ্ট ভালো তাই তো তাহলে প্রিসেপ্ট সরি এক্সাম্পল ভালো তাহলে প্রিসেপ্ট কি এক্সাম্পলের মতো না এরকম হবে না কিন্তু তুমি তো দুই জায়গাতে সমান করে ফেলছো যে প্রিসেপ্ট ইজ অ্যাজ গুড অ্যাজ এক্সাম্পল প্রিসেপ্ট এক্সাম্পলের মতোই ভালো কিন্তু এখানে কি তাই বলছে যে দুইজনই সমান না তাহলে কি লাগাবে এই জায়গায় একটা not so good. হ্যাঁ তাহলে প্রিসেপ্ট ইজ নট অ্যাজ গুড অর সো গুড অ্যাজ এক্সাম্পল কি কথা বোঝা গেল একই ঘটনা ঘটেছে এই জায়গাতেও দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোর্ড তাহলে এখানে শক্তিশালী কে শোর্ড না পেন পেন যেহেতু শক্তিশালী তাহলে শোর্ড শক্তিশালী নয় কারণ দুইটা হচ্ছে অসমতা তার মানে তুমি এখানে দিয়েছো পেন ইজ দ্য শোর্ড ইজ অ্যাজ মাইট অ্যাজ এখানে মাইটি হবে হ্যাঁ তাহলে দ্য শোর্ড ইজ অ্যাজ মাইটি অ্যাজ দ্য পেন তাহলে দুইজনই সমান হয়ে গেল না এই জায়গায় সমতা হয়ে গেল না কিন্তু কম্পারেটিভে তো বলছে দুইজন সমান না তাই না তাহলে এখানে কি দিব The sword is not so mighty as mighty. The sword is not as mighty as the pen তাহলে পেন হচ্ছে শোর্ডের থেকে মাইটি অতএব শোর্ড পেনের মতো মাইটি না এটা দিতে হবে ঠিক আছে তারপর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা ঠিক আছে তোমার এই জায়গাটা ঠিক আছে এবার বলছে আ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান আ প্রোডিগাল ম্যান তাহলে এইখানে হ্যাপিয়ার কে ফ্রুগাল ম্যান হ্যাপি কিন্তু তুমি জায়গায় দুইজনকে সমান দেখিয়েছো আ প্রোডিগাল ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান তাহলে দুইজন কি সমান হয়ে গেল না হ্যাঁ এই জায়গায় তোমার নটটা কিন্তু বারবারই বাদ গেছে আমি একটু পরে আসছি তো স্যার এই জন্য মাথায় একটু ঢুকতে প্রবলেম হয়েছে তাই ভুল করে ফেলছি এই জায়গাটা একটু খেয়াল করতে হবে ঠিক আছে তো বাকি কি সবার মিলছে না কারো কোথাও সমস্যা আছে বুঝতে মিলছে জি স্যার স্যার নটের ব্যবহারটা আরেকটু ক্লিয়ার করে দিলে ভালো হতো আবার এটা তো অর্থগতভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে তুমি কি এই জায়গায় কি দুজনকে সমান দেখাবা না তাহলে তো এখানে নট আসবে যে দুইজন সমান না এটা তো আমরা এইটাতেই করলাম তোমার এই স্ট্রাকচারটা দেখলেই তো হয়ে যাচ্ছে তোমার যেটাতে এই দুই নম্বর স্ট্রাকচারতে অসমতা তাহলে এখানে নট আসবে না একটা অটোমেটিক জি জি এটা তো রুলস আমি এমনি করছি এরপর
নট দিয়েই করছি ওপর আর একটু। হ্যাঁ এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এখনো তো তোমার অর্থই তো বলে দিবে যেখানে নট আসবে কি আসবে না, তাই না? হ্যাঁ, তুমি যদি এদিকে নটটা না দাও তাহলে কি অর্থ আসে? তখন কি দুটোর সাথে অর্থ মিললো? এখানে বলতেছো পেন হচ্ছে সোডের থেকে বেশি শক্তিশালী, অথচ পরের সেন্টেন্সে গিয়ে তুমি বলতেছো সোড আর পেন একই শক্তিশালী, তাহলে কি হলো? তাহলে তো হলো না। তখন তুমি কি করতেছো? দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড, তার মানে সোড পেনের মতো মাইটি না। তাহলে অটোমেটিক বুঝছো তো মাইটি না মানে কি, আমি এই জায়গায় নট দিব। তুমি তো আর অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে পারতেছো না, তাই না? যে আমি এখানে দুর্বল দিয়ে দিলাম, উইক আনতে পারবা তুমি এই জায়গায়? তুমি তো অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে পারতেছো না। হ্যাঁ, অতএব এখানে আমাকে নটটা দিয়ে এই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট রাখো। ওকে, তাহলে কি সবাই বুঝতে পারছো এই প্রথম রুলসটা? এইভাবেই মোটামুটি আমরা এই রকম পাইলে পারে এইভাবে আমরা সেন্সটা চেঞ্জ করব। শুধু অর্থটা খেয়াল করতে হবে কিন্তু, যাতে অর্থটা উল্টে না যায়। একটু মিউট রাখো, যাদের কাছাকাছিতে সাউন্ড হচ্ছে একটু মিউট রাখো। আচ্ছা, তাহলে এই দুটো ট্রান্সফরমেশনে কি সুপারলেটিভ আসবে? বলো, এই দুটোর ভিতরে, এটার ভিতরে এই সমতা বা অসমতা বোঝালে এদের ভিতরে কোনো সুপারলেটিভ আসবে না। এটা কম্পারেটিভ এবং পজিটিভের মধ্যেই ঘোরাফেরা করবে। ওকে, এরপর আমরা চলে আসি রুল 2-তে। এই রুল 2 এবং 3 কিন্তু একই ধরনের। রুল 2 এবং 3 হচ্ছে একই ধরনের, শুধু পার্থক্যটা হলো কি রুল 2-তে কি হচ্ছে, যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে তুলনা করা হবে তার মতো আর না থাকলে, মানে তার মতো আর কেউ থাকবে না, সে একাই 100, সে একাই সর্বোচ্চ বা সে একাই সর্বনিম্ন। এখানে আর সমতা অসমতার ব্যাপার না, এখানে দেখানো হবে যে তার মতো আর কেউ নেই, যে তার মতো এত খারাপ বা তার মতো এত ভালো, ঠিক আছে? আর রুল 3-তে কি বলা হচ্ছে, যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে তুলনা করা হবে তার মতো আরও থাকলে, মানে তার মতো আরও থাকবে, সে শুধু একা না, সে এত খারাপ একা না বা এত ভালো সে একা না, তার মতো আরও অনেকেই আছে, ঠিক আছে? এই দুই জায়গাতে আমাদের পার্থক্যটা হচ্ছে, আমি এখন স্ট্রাকচারটা আলাদা করে লিখি। তোমরা তো পজিটিভের স্ট্রাকচারটা কি মনে আছে সবার? পজিটিভ স্ট্রাকচারটা কি ছিল? জি স্যার। প্রথমে ছিল সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট 1 প্লাস ভার্ব ছিল, প্লাস তারপরে অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো, সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে কি এক্সটেনশন এক্সটেনশন প্রেস প্লাস সাবজেক্ট 2। হ্যাঁ, সাবজেক্ট 2 ছিল। তাহলে এটা ছিল সাবজেক্ট 1, এটা ছিল সাবজেক্ট 2। ঠিক এই জায়গাটাই ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের রুল 1-এর জন্য সাবজেক্ট 1-এ আমরা কি লিখবো জানো? সাবজেক্ট 1-এ হয়ে যাবে নো আদার দিয়ে ওই যে আমরা যে কমন নাউন হিসাবে তুলনা করছি, কমন নাউন, ঠিক আছে তো, প্লাস হচ্ছে এক্সটেনশন। এইটুকু জায়গাতে আমরা শুধু কি করব, সাবজেক্ট 1 হিসাবে বসাবো এইটুকু জায়গাকে। এটা হয়ে যাবে কি সাবজেক্ট 1-এর জায়গায় এটা লিখবো, বাকি এখান থেকে শুরু করে এইটুকু একই রকম থাকবে। বুঝা গেছে? শুধু এইটুকুকে আমি সাবজেক্ট 1-এর জায়গায় লিখব। কোন নিয়মে? এটা হচ্ছে রুল 1, মানে তার মতো আর কেউ থাকবে না। এই জন্য আমরা লিখি কি নো আদার, নো আদার প্লাস ওই যে হিসাবে তাকে আমি তুলনা করতেছি তার কিন্তু কমন নাউন আসবে, এবং তারপরে একটা এক্সটেনশন, মানে এই কমন নাউনটা কোন প্রেক্ষিতে আমি তুলনা করছি। এইটুকু থাকার পর বাকি ভার্ব থেকে যা থাকবে সব এক। আর যদি আমি রুল 2-তে যাই, মানে তার মতো আরও কেউ থাকবে, তখন আমরা কি করি, এইরকমই থাকবে বিষয়টা, শুধুমাত্র নো আদারের জায়গায় আমরা কি লাগাবো বলো? এই জায়গায় লাগাবো হচ্ছে ভেরি ফিউ। না, ওটা তো অ্যাডজেক্টিভ, আমি শুধু পজিটিভের কথা বলছি। আগে আমি পজিটিভ ডিগ্রির কথা বলছি এই জায়গায়। এই নিয়মটা কার? এই রুলটা কার? পজিটিভ ডিগ্রি না, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির এই সাবজেক্ট 1-এর জায়গাতে শুধু আমি এই কথাগুলো লিখবো। কেন লিখবো সেটা আমি বলতেছি। আর রুল 2-তে যেখানে আরও তার মতো থাকবে সেখানে আমরা শুধু এই কথাটুকু লিখবো। তাহলে একটা লিখবো নো আদার দিয়ে, আর একটা দিয়ে দিব কি ভেরি ফিউ দিয়ে। নো আদার মানে কি তার মতো আর কেউ নেই, আর ভেরি ফিউ মানে কি তার মতো আরও অনেকে আছে। তাছাড়া বেসিক স্ট্রাকচারটুকু যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি এই জায়গায়, তাহলে কি লিখবো, যেমন স্যার ভেরিফাইয়ের পরে তো তাহলে আর হবে, হ্যাঁ তখন ভার্বটা চেঞ্জ হবে, সেটা আমি আসতেছি। শুধু এইটুকু খেয়াল করো যে নো আদার ম্যান ইজ। আচ্ছা, এখানে যদি আমি নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ দিয়ে দিই এক্সটেনশন হিসাবে,
নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ, এটুকু কি সাবজেক্ট 1 হয়ে গেল না? হ্যাঁ এটা সাবজেক্ট। তারপরে বাকি যা আছে তাই। তারপরে ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ হি। দেখো এই জায়গায় তাই আছে কিনা। প্রথমে ভার্ব হচ্ছে ইজ, অ্যাজ অথবা সো এর ভিতরে অ্যাজ, পজিটিভ ডিগ্রি হিসাবে হ্যাপি, অ্যাজ হচ্ছে দ্বিতীয়, সাবজেক্ট 2 হচ্ছে হি। তো দেখো নো আদার ম্যান ইন আওয়ার ভিলেজ, এটা হলো সাবজেক্ট 1। বাকি ওই যে বেসিক স্ট্রাকচারে ভার্ব থেকে যা আছে আমি সেটা বসাই দিলাম। তার মানে তার মতো হ্যাপি ম্যান আর কেউ নেই এই গ্রামে। কিন্তু যদি বলি তার ভিতরে তার মতো আরও অনেকে আছে, তখন কি করব? ভেরি ফিউ মেন হয়ে যাবে। কিন্তু তখন এই যে এখানে নাউনটা কিন্তু কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে, কারণ তার মতো অনেকে আছে। এবং ভার্বটাও হয়ে যাবে কি? প্লুরাল ফর্ম। তাহলে এখানে ছিল ইজ, এখানে হয়ে যাবে কি? আর, তাই তো? তাহলে ভেরি ফিউ মেন, আচ্ছা ইন আওয়ার ভিলেজ আমি এটা দিয়েই নিই। ইন আওয়ার ভিলেজ আর অ্যাজ হ্যাপি অ্যাজ হি। দেখো দুটাই কিন্তু পজিটিভ। একটা হচ্ছে মানে তার মতো কেউ না থাকলে, আরেকটা হচ্ছে তার মতো আরও কয়েকজন থাকলে। এই দুটা হলো আমাদের পজিটিভের রুলস, ঠিক আছে? এটা হচ্ছে রুল 1, এটা হচ্ছে এটা হচ্ছে রুল 2, আর এটা হচ্ছে রুল 3 ওখানকার। দেখো আমি যদি একটু দেখাই, এই যে এখানে একটু খেয়াল করতো, নো আদার দিয়ে কমন নাউন মানে যে হিসাবে তুলনা করা হবে, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ যেটা বলছি, ভার্ব, তারপরে সো অ্যাজ, অ্যাডজেক্টিভ আর অ্যাজ দিয়ে সাবজেক্ট হিসাবে তুলনা করে আমি বসাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ফ্রেজ থাকবে, মানে ওই যে এক্সটেনশন যেটা। তার মানে কি, দেখো নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা হলো আমাদের সাবজেক্ট 1। তারপরে ইজ এরকম যে হচ্ছে নো আদার থাকলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে, আর না এটা প্লুরাল ফর্মে হতে পারে। নো আদারের সাথে এটা এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম সেটা খেয়াল করতে হবে। নো আদারের সাথে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরাল ফর্মে বসতে পারে। তুমি আপাতত এই যে কমন নাউন যেটা বলছি না, এই কমন নাউনটা সিঙ্গুলার না প্লুরাল ফর্ম সেটা খেয়াল করবে। কিন্তু ভেরি ফিউ এর ক্ষেত্রে সবসময়ই কমন নাউনটা প্লুরাল হয়, দেখো। কিন্তু নো এর সময় ওটা প্লুরাল ফর্মও হতে পারে, সিঙ্গুলার ফর্মও হতে পারে, ঠিক আছে? ভার্বটার দিকে আমি খেয়াল করবো, যে আমার সাবজেক্টের দিকে খেয়াল করবো যে আসলে সিঙ্গুলার না প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রির রুল 1 এবং 2 এর যে স্ট্রাকচার। এবার যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা আসি, কম্পারেটিভ ডিগ্রি কি স্ট্রাকচার মনে আছে সবার? হ্যাঁ, কি ছিল বলো তো? কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট ছিল, তাই তো? তারপরে ভার্ব ছিল, তারপরে ছিল কম্পারেটিভ ফর্ম ছিল অ্যাডজেক্টিভ। এটা হবে কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ না? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ছিল, তারপরে কি হবে জায়গায় একটা এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট 2। হ্যাঁ, দেন ছিল, একটা এখানে একটা এক্সটেনশন ছিল, তারপর দেন, তারপর হচ্ছে কি সাবজেক্ট 2 হয়ে যাবে, সাবজেক্ট 2। হ্যাঁ, এখন এইখানেও ঠিক একই ঘটনা ঘটবে আমাদের। শুধুমাত্র এই জায়গা যেটা আসছি, এটা কি সমতার নিয়ম না অসমতার নিয়ম? দেখো তো, এখানে সবসময় কিন্তু অসমতা থাকবে। মানে এই দুটা রুলসে কি তুলনা করা হবে এবং অসমতা দেখাবে। অসমতা মানে কি? অন্যের থেকে সে বেশি, অন্যের থেকে সে বেশি। হ্যাঁ, অতএব আমাদের অটোমেটিক সাবজেক্ট কিন্তু জায়গা চেঞ্জ করবে। এই যে নো আদার বা ভেরি ফিউ দিয়ে যে সাবজেক্টটা সাবজেক্ট 1 হিসাবে ছিল, সেই সাবজেক্টটা হয়ে যাবে কি সাবজেক্ট 2, আর যে সাবজেক্ট 2 ছিল সে হয়ে যাবে কি সাবজেক্ট 1। ঠিক আছে? তার মানে আমাদের গঠনটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে লিখব কি, দেখো এই জায়গায় পজিটিভের নিয়ম কিন্তু এটা। এখন যদি আমরা রুল 2-তে যাই কম্পারেটিভের, তাহলে আমি করব কি, আমি একটু নিয়ে আসি। দেখো আমার এই জায়গাটা চলে যাবে কোথায়? সাবজেক্ট 2-তে। সাবজেক্ট কোথায় যাবে? 2-তে। এবং এই জায়গায় নো আদার আছে না, তখন হয়ে যাবে কি জায়গায় অ্যানি অথবা অল আদার। জাস্ট এটা কোথায় বসবে বলো তো? এই অংশটা কোথায় বসবে? সাবজেক্ট 2-তে। এই যে সাবজেক্ট 2-তে। আর তাহলে কি পুরো সামনের অংশটুকু তো একই থাকবে নাকি? এই দেন পর্যন্ত কিন্তু আমার একই থাকবে, কিন্তু দেনের পরে আমি করব কি, এই অ্যানি আদার বা অল আদার কমন নাউন এক্সটেনশন এটা আমি সাবজেক্ট 2 এর জায়গায় বসাবো। আর যখন আমি এটা পজিটিভ কেন? এটা হবে কম্পারেটিভের নিয়ম, তাই না? দেখো, আর যদি আমি রুল 3-তে যাই, তখন আমার এই জায়গাটাই শুধুমাত্র কোন জায়গায় চেঞ্জ হবে জানো? এই অ্যানি বা অলের জায়গায় হয়ে যাবে কি ম্যানি অর মোস্ট আদার, এই জায়গাটায়। তাছাড়া বাকি অংশটুকু একই থাকবে।
এই অংশটুকু ঠিক থাকবে যদি আমার যাকে তুলনা করব তার মতো আর কেউ নেই থাকলে আমরা হবে অ্যানি আদার বা অল আদার প্লাস কমন নাউন ইত্যাদি ইত্যাদি। আর যদি যাকে তুলনা করব তার মতো যদি আরও কেউ থাকে তাহলে কি লিখবো, ম্যানি অথবা মোস্ট আদার দিয়ে কমন নাউন তো অবশ্যই প্লুরাল ফর্ম হবে। এখানে আমরা খেয়াল করবো পিএল দিয়ে দিলাম, প্লুরাল দিয়ে সাবজেক্ট এক্সটেনশন দিয়ে সাবজেক্ট টুতে আমি বসাই দিব। তার মানে কি প্রথম অংশটুকু একরকম রেখে বাকি অংশগুলো আমি এরকম বসাবো। তাহলে আমি যদি এই দুটা সেন্টেন্সের আমি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই, এই দুটার মধ্যে আমি কম্পারেটিভ করবো, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? হি তো আগে আসবে নাকি? হি তারপরে কি ইজ, তারপরে কি মোর হ্যাপি না হ্যাপিয়ার, তাই তো? হি ইজ হ্যাপিয়ার দেন, এই পর্যন্ত ঠিক থাকবে তো নাকি? এনি আদার দিয়ে তারপরে এই জায়গার, হ্যাঁ এই জায়গাটা কোথায় আসবে? দ্বিতীয় সাবজেক্ট হয়ে যাবে। শুধুমাত্র এই নোর জায়গায় কি লিখবো? অ্যানি। দেখো দিয়ে কিন্তু আমার সব কিছু ঠিক থেকে গেল। তবে এখানে যদি অল আদার দাও না, তখন এই নাউনটাই কিন্তু প্লুরাল ফর্ম করতে হবে, এইটা একটু খেয়াল রাখো। আমি যদি অল দিতাম এই জায়গায় তাহলে এই নাউনটাকে প্লুরাল ফর্ম করতে হবে, ঠিক আছে? একইভাবে যদি আমি এটা করি তখন কি দাঁড়াবে? দেখো আমার বেসিক স্ট্রাকচারটা কিন্তু একই আছে, এইটুকু কিন্তু ঠিকই থাকবে। হি ইজ হ্যাপিয়ার দ্যান, এই যে ভেরি ফিউ এর এই জায়গাতে যখন চলে আসবে তখন কি দিব? যে আমি মেনি আদার অথবা মোস্ট আদার, মেনি নাম্বার প্লেস। দেখো কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা ঠিক আছে কিনা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দেন দিয়ে ম্যানি আদার বা অ্যানি আদার, তার মতো কেউ থাকলে ম্যানি আদার, তার মতো কেউ না থাকলে অ্যানি আদার, এইটা কিন্তু আমরা করে দিব। তবে অল্টারনেটিভ হিসেবে মোস্ট থাকতে পারে, এখানে অল থাকতে পারে। দেখো আমরা যদি এখন স্ট্রাকচারটা একটু খেয়াল করি, দেখো রুল 2তে কি ছিল? সাবজেক্ট মানে যাকে তুলনা করা হবে, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেনের পরে যে অ্যানি বা অল প্লাস আদার প্লাস কমন নাউন যে হিসাবে তুলনা করা হবে ইত্যাদি, এক্সটেনশন থাকলে থাকবে। আর যদি আমরা রুল 3তে আসে তাহলে কি বলছে? এখানে একই ঘটনা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ দেন পর্যন্ত একই আছে, শুধু এই জায়গায় দেখো ফিউ, ম্যানি বা মোস্ট আদার, এখানে ফিউটাও আছে। দিয়ে কমন নাউনটা কি হবে? সবসময় কমন নাউনটা কিন্তু প্লুরাল ফর্ম হবে, দিয়ে এক্সটেনশন যদি থাকে থাকলো, না থাকলে গেলগা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর সুপারলেটিভ ডিগ্রির নিয়মটা কি? সুপারলেটিভের ডিগ্রি তো আমরা দুটো নিয়ম একটাই পেয়েছিলাম, তাই না? যে ওখানে ওয়ান আপ থাকবে অথবা বা প্লাস সুপারলেটিভ হবে। হ্যাঁ দেখো সুপারলেটিভের কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপর কি ছিল? ভার্ব, তারপর কি ওয়ান অফ নাকি? ওয়ান অফ দিয়ে কি ছিল? দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি ছিল? একটা কমন নাউন ছিল নাকি? কমন নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম যেটাই হোক, তারপর কি ছিল? এক্সটেনশন। হ্যাঁ এইটাকে আমরা যদি দুটো নিয়মে করি, প্রথমে যদি বলি রুল 1 এই রুল 2তে, তাহলে রুল 2তে গেলে কি দাঁড়াবে? আমাদের এখানে ওয়ান অফ থাকবে না, তাই তো? এখানে আমাদের ওয়ান অফ থাকে, কারণ যাকে তুলনা করব তার মতো আর কেউ নেই, সেই হিসাবে এখানে ওয়ান অফ বাদ গেল। কিন্তু যদি আমি রুল 3তে যাই তখন কি ঘটনা ঘটবে? এখানে ওয়ান অফটা থাকবে এই তখন, এবং এই নাউনটা কি হবে? প্লুরাল ফর্ম হবে। দেখো বেসিক স্ট্রাকচারটাকে জাস্ট আমি একটু ভেঙে নিলাম, এখানে ওয়ান অফ নেই আর এখানে ওয়ান অফ আছে। তো দেখো এইটাকে যদি আমি মনে করো এই যে রুলসটা, এই রুলসটা দিয়ে কি বোঝায়? যে যাকে তুলনা করা হচ্ছে তার মতো আর কেউ নেই, তাই না? তাহলে এটা যদি আমি এখন সুপারলেটিভ করতে যাই তাহলে কি ঘটনা ঘটবে? প্রথমে সাবজেক্ট হবে হি হ্যাপিয়েস্ট, তাই তো? হ্যাপিয়েস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। ওই অ্যানি আদার অল আদার কোথায় গেল এগুলো ভাবা যাবে না, আমার শুধু স্ট্রাকচার খেয়াল করতে হবে, যে স্ট্রাকচারে যা চাচ্ছে সেগুলো আনবো, যেগুলো স্ট্রাকচার চাচ্ছে না সেগুলো অটোমেটিক বাদ পড়ে যাবে। দেখো 3টা নিয়ম হয়ে গেল কিনা? এখান থেকে এই পর্যন্ত একই, তার মানে আমি এটা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলাম, মানে 3টার ভিতরে আসা যাওয়া চলবে, ঠিক আছে? এখন এটাকে যদি আমি এই যে ভেরি ফিউ এর নিয়মে আনি তখন কি আসবে বলো তো? ওয়ান অফ চলে আসবে, তাই না? তাহলে এই জায়গায় কি করব? যে হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মেন ইন আওয়ার ভিলেজ।
ঠিক আছে? জি স্যার। হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। তাহলে এইভাবে এই দুইটা গঠনকে আমি একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি মাত্র। এখন তোমাদের কাজ হবে এই রুলসগুলো আবার একটু ক্লাসটা দেখে দরকার হলে আবার করবা, করার পর এই রুল 2 এবং 3-র যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি যেটাতে দেওয়া আছে তার বাকি দুটাতে করবা। যেমন এটা সুপারলেটিভে আছে, তাই না? এটা কম্পারেটিভে আছে, তারপরে মনে করো এটা হচ্ছে তোমার পজিটিভে আছে। সুতরাং যে যে নিয়মে আছে সেই নিয়মটার বাকি দুটা নিয়মে তোমরা ট্রান্সফার করে দিবা, এই দুটাই। তাহলে আজকে আমাদের এই জিনিসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? কি আমার কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে এই হলো তোমাদের কাজ। আমি একটু দ্রুত বোঝাই দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা তোমরা একটু বাসায় আবার একটু স্টাডি করো। আমি যেভাবে এখানে দেখানোর চেষ্টা করলাম রুলসগুলো এভাবে দেওয়া আছে, একটু বাংলা ইংলিশ লেখা আছে ভিতরে, তাই একটু ধৈর্য ধরে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবা, তাহলেই বিষয়টা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ডিগ্রির আলোচনা। আগামী দিন আমরা ডিগ্রি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা তো কিছুটা আলোচনা করব। আরও কিছু নিয়ম আছে একটু ব্যতিক্রমিক, আরও কয়েকটা নিয়মে চেঞ্জ করা যায়, সেটা আলোচনা করার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী যে নিয়মটা আছে সেটাতে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, এই হলো আজকের মতো আমাদের কথা। তো তোমরা একটু নিয়মিত ক্লাস করো। আর আমি আগামী দিন কি হবে, প্রথম 15 মিনিটে একটা ভয়েসের টেস্ট হবে, তাই তো? ভয়েস চেঞ্জের, হ্যাঁ, ভয়েস চেঞ্জের একটা টেস্ট নিব। তারপরে আমরা ডিগ্রি নিয়ে কিছু কথা বলবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে সেন্টেন্স মিনিং অনুসারে। মিনিং অনুসারে আসে যেহেতু, ওটাতে আমরা নিয়মটা করব। তারপরে ট্রান্সফরমেশনে যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে যাব। মোট 4টা বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটা। তো ওকে, ডিগ্রিটা এমনিতে সহজ ছিল সবার কাছে আমার মনে হয়। তারপর আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এটা ধরে যদি প্র্যাকটিস করো দেখবা যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তা না হলে মুখস্থ করে করলে কি ভুল হবে। ওকে, তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম।